আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। সো আমরা ফার্স্ট যে লেকচার সেখানে ইন্ট্রোডাক্টরি টপিকস এবং কনসেপ্টস নিয়ে কথা বলেছিলাম। সেখানে সাইবার সিকিউরিটি ইন্ট্রোডাকশন দেওয়া ছিল যে সাইবার সিকিউরিটি ব্যাপারটা আসলে কি। তখন আমরা একটা সিসকোর যে কম্প্রিহেন্সিভ একটা ডেফিনিশন সেটা দেখেছিলাম যে সাইবার সিকিউরিটি বলতে আমরা আমাদের সিস্টেমস, তারপরে নেটওয়ার্কস এবং এই যে প্রোগ্রামস এগুলোর যে প্রোটেকশন ফ্রম ডিজিটাল অ্যাটাকস, উই হ্যাভ ডিসকাসড অল দোজ। I mean, we are addressing these issues. এবং এই ক্ষেত্রে যেটা হয় যে সাইবার অ্যাটাকস দে প্রাইমারলি ট্রাই টু গেইন unauthorized access, manipulate or destroy sensitive information, sensitive data, and the ultimate goal for most of the cases to extort money from users. Financial gain এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর নর্মাল যে বিজনেস অপারেশন আছে সেটাকে ডিসরাপ্ট করা, সেটা ডিস্টার্ব করা আর কি, হ্যাঁ, সেটাকে কোনোভাবে নষ্ট করা বা ট্রাবল ক্রিয়েট করা। এটা ছিল যে আলটিমেটলি গোল। তো ইম্পর্টেন্স কি বা ইম্পর্টেন্ট কেন এই বিষয়টা তো আমরা বুঝতেই পারছি যে আসলে সাইবার অ্যাটাক দিন দিন বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজেকশন যেগুলো আছে, হ্যাঁ, সার্ভে ডেটা, তারাও বলছে যে আসলে যদিও নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে কিন্তু সাইবার অ্যাটাকার যারা আছে তারাও আসলে নতুন নতুন টেকনোলজি বা টেকনোলজি বের করছে বা টেকনোলজিক্যাল যে ফিচারগুলো আছে সেগুলোকে তারা আবার এক্সপ্লয়েট করছে নতুন ধরনের সাইবার অ্যাটাক করার জন্য। তো এতে করে আসলে সাইবার অ্যাটাকের পরিমাণ মানে রেগুলারলি বাড়ছে এবং আমাদের সাইবার সিকিউরিটির যে প্রয়োজনীয়তা, দ্য নিড ইজ স্টিল দেয়ার অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং। তো সাইবার সিকিউরিটি স্কোপ নিয়ে আমরা কথা বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রতে আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হয় বা কাজ করতে হয়। একটা ছিল তার মধ্যে একটা ছিল অ্যাপ্লিকেশন এরিয়া বা অ্যাপ্লিকেশন সিকিউরিটি এরিয়া, যেটা যে আসলে আমরা যে প্রোগ্রামগুলো রান করাই সেটা ল্যাপটপে হোক কিংবা মোবাইল ডিভাইসে হোক কিংবা সার্ভার সিস্টেমসগুলোতে হোক, এগুলোর অ্যাপ্লিকেশন লেভেলে মানে প্রোগ্রাম লেভেলে সিকিউরিটির সিকিউরিটি এনফোর্স করার প্রয়োজন থাকে। এবং যেহেতু এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর মাধ্যমেই আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করি, ম্যানিপুলেট করি, সো এই প্রোগ্রামের একদম শুরু থেকে ডিজাইন, ডেভেলপমেন্ট এবং টেস্টিং, ভ্যালিডেশন, প্রোগ্রামের যে স্ট্রাকচার, সব ক্ষেত্রেই আসলে আমাদের এই সিকিউরিটিটাকে কনসিডার করতে হয় রিগোরাস ওয়েতে, যাতে করে আমাদের প্রোগ্রামগুলো অনেক রোবাস্ট এবং সিকিউর হয়। আরেকটা এরিয়া ছিল যে আমাদের আইডেন্টিটি ম্যানেজমেন্ট করতে হয়, যেহেতু ইন্ডিভিজুয়াল ইউজার বা ইন্ডিভিজুয়াল সিস্টেম আমাদের যে ডেটাবেসগুলোকে কিংবা ফাইলগুলোকে অ্যাক্সেস করে, আলটিমেটলি আমাদের ওই কে অ্যাক্সেস করছে এবং তার অ্যাক্সেস করার পারমিশন আছে কিনা এই বিষয়গুলো, যে আইডেন্টিটি ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন আমরা যেটাকে বলি। সো এখানে অথেন্টিকেশনের ব্যাপার আসে, তারপরে অ্যাক্সেস কন্ট্রোলের ব্যাপার আসে। এই বিষয়গুলো এখানে আমাদেরকে চিন্তা করতে হয় বা এগুলো নিয়ে কাজ করতে হয় এবং সেইটার মাধ্যমে আমরা ডেটা সিকিউরিটিটা এনশিওর করি। তো সেক্ষেত্রে আমরা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলেছিলাম এবং আমরা এগুলো ডে টু ডে লাইফে ব্যবহার করি বিভিন্ন সার্ভিস অ্যাক্সেস করার জন্য। তারপর নেটওয়ার্ক সিকিউরিটির কথা বলছিলাম যে নেটওয়ার্ক সিকিউরিটি একটা আহ, আলাদা টপিক ইটসেলফ। কারণ কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে আমাদের হাতে ডেটাটা থাকে না। যখন আমরা ডেটাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করি তখন অন্য পার্টি বা অন্য অর্গানাইজেশনই ডেটাটাকে হ্যান্ডেল করে। যেরকম আমরা যখন নেটওয়ার্কের মাধ্যমে প্যাকেট পাঠাই, তো যেই নেটওয়ার্কের থ্রুতে বা যেই রাউটারের থ্রুতে এই প্যাকেটগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই রাউটারগুলো যারা আসলে ম্যানেজ করে বা সেই কেবলগুলো, হ্যাঁ, যেরকম সাবমেরিন কেবল কিংবা অপটিক্যাল ফাইবার কেবল, এইগুলো যারা ম্যানেজ করে তাদের আন্ডারে চলে যায় বিষয়টা। সো সেই সমস্ত ক্ষেত্রে আসলে সিকিউরিটি যদি কোনোভাবে কম্প্রোমাইজড হয়, তাহলেও আমরা কিভাবে আমাদের ডেটার সিকিউরিটিটা এনশিওর করতে পারি সেই বিষয়গুলো নিয়ে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে এনক্রিপশন মেকানিজম আমরা ব্যবহার করি এবং সেগুলো আমরা দেখে আসছি, এনক্রিপশন সিস্টেমগুলো, অ্যাপ্রোচগুলো। দেন মোবাইল সিকিউরিটির কথা বলেছিলাম যে মোবাইলের ক্ষেত্রে যেহেতু মোবিলিটির ব্যাপার আছে এবং সেক্ষেত্রে এক ডিভাইস সবসময় একই নেটওয়ার্কে ফিক্স থাকে না। মোবাইল ডিভাইস যেগুলো আমাদের স্মার্টফোন, তারপরে ল্যাপটপ বা ট্যাবলেট, এই টাইপের যে ডিভাইসগুলো আছে এগুলো আসলে টাইম টু টাইম দে ট্রাভেল ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার। তখন আসলে আমাদের
ওই নতুন নেটওয়ার্কে গেলে সেক্ষেত্রে নতুন নেটওয়ার্কে যদি প্রপার সিকিউরিটি এস্টাবলিশ করা না থাকে তখন আসলে আমাদের ডিভাইসগুলো আন্ডার থ্রেট হয়ে যায় আর কি, দে গো আন্ডার থ্রেট। তো তখন আসলে আমাদেরকে কিভাবে আমরা এনশিওর করবো সিকিউরিটি বিষয়টা, সেটাও মোবাইল সিকিউরিটি বিষয়টা চলে আসে। দেন ক্লাউড সিকিউরিটির ব্যাপার আসে, যেহেতু ক্লাউড সিস্টেমগুলোতে যেটা হয় যে আমাদের ডেটা, আমাদের অ্যাপ্লিকেশন আসলে ক্লাউড প্রোভাইডার যে সার্ভিসগুলো আছে যেরকম অ্যামাজন কিংবা গুগল ক্লাউড বা মাইক্রোসফট, এই যে কোম্পানিগুলো তাদের যে ডেটা সেন্টার সেখানে থাকে। এবং সেক্ষেত্রে তো আসলে আমাদের সিকিউরিটিটা ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে হবে, কারণ যেহেতু ডেটাটা বা অ্যাপ্লিকেশনটা আমাদের হাতে সরাসরি নেই, আমাদের কন্ট্রোলে থাকে না। তো সেক্ষেত্রে তাদের পার্সপেক্টিভ থেকে এবং আমাদের পার্সপেক্টিভ থেকে আসলে সিকিউরিটির যে নেগোসিয়েশন বা সিকিউরিটির যে ফিচারগুলো আছে সেগুলো একটু ডিফারেন্টভাবে এস্টাবলিশ করতে হয়। দেন আমরা কথা বলেছিলাম যে ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, যে যদি কোনো কারণে ডিজাস্টার হয়, ডিজাস্টারের অনেক রকমের কারণ থাকতে পারে, যেরকম পাওয়ার আউটেজ হতে পারে, ইলেকট্রিসিটি না থাকা কোনো কারণে, বা আগুন লেগে যেতে পারে, কিংবা অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে পারে যেরকম ফ্লাড বা আর্থকোয়েক, কিংবা মানে ম্যান মেড প্রবলেমস যেরকম যুদ্ধ হতে পারে, যেগুলো আসলে কোম্পানির কন্ট্রোলের বাইরে থাকে। তো সেই সমস্ত সিচুয়েশনে আমরা কিভাবে ডিজাস্টার রিকভারি করতে পারি, যে ডিজাস্টার সিচুয়েশনে পড়ে গেলে সেখান থেকে আমাদের সিস্টেম, আমাদের সার্ভার, আমাদের ডেটাগুলোকে কিভাবে সিকিউর রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা ব্যাকআপ রাখি, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর যে প্রসেসটা আছে সেগুলো এখানে আসে। ব্যাকআপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাকআপ সাইট এর অপশন আছে, যেগুলো আহ, বিভিন্ন কস্ট কস্টের উপর ভেরি করে বিভিন্ন ধরনের অপশন আছে আমাদের হাতে। দেন বিজনেস কন্টিনিউটিটা এখান থেকে আসে, যে আমরা কিভাবে এগুলো প্রোভাইড করে বিজনেসটাকে কন্টিনিউ করতে পারি। লাস্টলি আমাদের ইউজার এডুকেশনের ব্যাপারটা আছে, যেহেতু সিকিউরিটিটা অনেক ক্ষেত্রেই যারা ইউজার তাদের উপর নির্ভর করে, কারণ এডুকেটেড এবং যারা টেকনোলজিক্যালি অ্যাওয়্যার ইউজার তাদের মাধ্যমে আসলে সিকিউরিটি অ্যাটাক অ্যাটাকের চান্সটা কমে যায় তাদের হ্যান্ডলিংয়ের মাধ্যমে। সেটা তাদের কম্পিউটার ডিভাইস হ্যান্ডেল করা বলি অথবা ডেটা হ্যান্ডেল করা বলি। সেক্ষেত্রে এন্ড ইউজার যারা, তাদের এডুকেশন এবং অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি আছে তাদের এডুকেশন, তো এই ওভারঅল সব বিষয়টাই খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সো ইউজার এডুকেশনটা একটা এরিয়া। এটা ছিল আমাদের প্রথম ক্লাসের আমরা যে ডিসকাস করেছিলাম। সেখানে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারো। আচ্ছা, 1 মিনিট, আমি 1 মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, সো উই আর ব্যাক এগেন। সো নেক্সট আমরা ডিসকাস করেছিলাম সিকিউরিটির বিভিন্ন কনসেপ্টস এবং টার্মিনোলজিসগুলো নিয়ে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আসলে আমরা যখন কম্পিউটার সিকিউরিটি বলি এবং নেটওয়ার্ক সিকিউরিটি বলি, এই দুটোর মধ্যে কিছু ওভারল্যাপিং আছে এবং কিছু ডিফারেন্সেসও আছে। তো কম্পিউটার সিকিউরিটি বলতে আমরা ওভারঅল একটা কম্পিউটিং সিস্টেমের জন্য সিকিউরিটির পার্সপেক্টিভটাকে বুঝি। সেক্ষেত্রে আমাদের যে সমস্ত টুলের মাধ্যমে আমরা ডেটা প্রোটেকশন করি, যেরকম আমাদের অ্যান্টি ম্যালওয়্যার যে টুলসগুলো আছে সেগুলোর মাধ্যমে, বা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমগুলোর মাধ্যমে। হোয়ারএজ নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে আসলে যখন আমরা ডেটা ট্রান্সমিশন করি, ডেটার এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভ করে সেই সময়ের বা সেই সিচুয়েশনগুলোতে আমরা ডেটাটাকে কিভাবে প্রিজার্ভ করতে পারি, প্রোটেক্ট করতে পারি ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, আনঅথরাইজড অ্যাটাকস, সেটার নিয়ে আমাদের মেইনলি ডিসকাশনটা থাকে। সো এক্ষেত্রে কিছু অংশ ওভারল্যাপিং থাকে, যেরকম কম্পিউটার সিকিউরিটিতেও আমরা ক্রিপ্টোগ্রাফি অ্যাপ্লাই করি, অ্যাক্সেস কন্ট্রোল অ্যাপ্লাই করি, এবং নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রেও আমাদের ক্রিপ্টোগ্রাফিক অ্যাপ্রোচগুলো ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আবার আমাদের যে ট্রান্সমিশন এবং ডেটা লস ওয়াইল ইন ট্রানজিট, এই বিষয়গুলো কনসিডার করা হয়। তো নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে কিছু জিনিস, কিছু ডিসকাশন যেটা আসলে কম্পিউটার, ইন্ডিভিজুয়াল কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেবল হয় না। তো ওভারঅল এইম যেটা আছে সেটা হচ্ছে যে আমরা সিকিউরিটি অ্যাটাকগুলোকে ডিটার করতে চাই, নিরুৎসাহিত করা, দেন অ্যাটাক যাতে হতে না পারে সেজন্য প্রিভেনশন মেকানিজম অ্যাপ্লাই করা, এবং অ্যাটাক যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে ডিটেক্ট করতে চাই, এবং ডিটেক্ট করার পর অ্যাটাকটাকে রিমুভ করতে চাই। যদি আমাদের এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমাদের কোনো একটা সার্ভার কম্পিউটারে যদি সার্ভার কম্পিউটারে যদি ম্যালওয়্যার থাকে, ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড হয়, তখন আমরা চাই সেটা ক্লিন করতে।
অথবা যদি ডেটা চেঞ্জড হয়ে থাকে তাহলে আমরা চাই যে আমাদের অরিজিনাল যেটা ডেটা কারেক্ট ফর্মে আছে সেই ডেটা দিয়ে আমরা চেঞ্জ ডেটাটাকে আমরা রিপ্লেস করে দেবো, এই বিষয়গুলো। এবং এগুলো করতে হয় যখন আমাদের ডেটা প্রসেসিং করি আমরা, অথবা ডেটাটা স্টোর করা থাকে, অথবা ডেটা যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার আমরা পাঠাই, মানে ট্রান্সমিশনে থাকে। আহ, স- তো তখন আমরা অ্যাটাকের বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে আসলে সব ধরনের অ্যাটাকে প্রাইমারিলি দুটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো প্যাসিভ অ্যাটাক আর একটা হলো অ্যাক্টিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাক বলা হচ্ছে যে যে সমস্ত ক্ষেত্রে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক অথবা ডেটার কোনো চেঞ্জ করা হয় না, রাদার সেখানে অবজার্ভ করা হয়। সো অবজারভেশন এবং অকেশনালি চেক করা হয় যে কোনো পোর্ট ওপেন আছে কিনা, বা কোনো ফাইলকে আসলে অ্যাক্সেস করা যায় কিনা, অ্যাক্সেস পারমিশনগুলো ঠিকঠাক মতো সেট করা আছে কিনা, ওই বিষয়গুলো খেয়াল করা হয়। ইনফরমেশন কালেকশন, এক্ষেত্রে ডিরেক্টলি ইনফরমেশনের কোনো চেঞ্জ করা হয় না। যেমন এভসড্রপিং অফ ডেটা ট্রান্সমিশন বা মেসেজ অবটেইন করা, কোনো একটা কমিউনিকেশন ফ্লো থেকে ট্রাফিক ফ্লো অ্যানালাইসিস করা, নেটওয়ার্ক স্নিফিং করা, এই বিষয়গুলো। দেন অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে আমরা বলছি যে যখন অ্যাটাকার কোনো একটা ডেটাকে মডিফাই করে, সেটা সিস্টেম প্রোগ্রাম ডেটা হতে পারে, মানে প্রোগ্রামের কোড হতে পারে, অথবা ডেটাবেজে ডেটা হতে পারে, অথবা ফাইলে ডেটা হতে পারে। তো মডিফাই অথবা ম্যানিপুলেটর বলি। তো মডিফাই বলতে চেঞ্জ করা হতে পারে অথবা ডিলিট করা হতে পারে, এই বিষয়গুলো থাকে। সেক্ষেত্রে যেরকম এক্সাম্পল হিসেবে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করা হয়, যেখানে আহ, আমরা জানি যে সার্ভারকে অ্যাক্সেস করতে পারে না লেজিটিমেট ইউজাররা, বা একটা নেটওয়ার্ক ডিভাইসকে অ্যাক্সেস করতে পারে না। তো এই জাতীয় যে অ্যাটাকগুলো থাকে সেগুলোকে আসলে অ্যাক্টিভ অ্যাটাকের ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। আর নেটওয়ার্ক সিকিউরিটির একটা মডেল আমরা দেখেছিলাম যখন আমরা ক্রিপ্টোগ্রাফি নিয়ে পরবর্তীতে কথা বলেছিলাম, তো এই মডেলটা কাজে লাগতো। এই মডেলটা শুধু ক্রিপ্টোগ্রাফি না, অন্যান্য যে ডেটা অ্যাক্সেসের ক্ষেত্রেও আসলে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে সেন্ডার একটা পার্টি, রিসিভার আর একটা পার্টি। সেন্ডার কোনো একটা মেসেজ পাঠাতে চায়, প্লেইন মেসেজ সে প্রথমে তৈরি করে, লিখে, দেন সেই মেসেজটাকে এক ধরনের ট্রান্সফরমেশনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে সিকিউর করা হয়, এবং এই ট্রান্সফরমেশনের জন্য কোনো একটা সিক্রেট ইনফরমেশন ব্যবহার করা হয় যেটা আসলে অ্যাটাকাররা জানে না, এবং সেটা একটা ইনসিকিউর চ্যানেলের মধ্যে দিয়ে পাস করা হয়। যদিও এই চ্যানেলটাকে যদি যে চ্যানেল প্রোভাইডার সে যদি ক্লেইমও করে যে না এই চ্যানেলটা আসলে সিকিউর, বাট স্টিল আমরা এখানে কোশ্চেন করি যে আসলেই সিকিউর কিনা, কারণ সেক্ষেত্রে অপোনেন্ট থাকতেই পারে। তো সেই সেই পার্টিকুলার সিচুয়েশনটাতে আসলে ট্রান্সফরমেশন করে সিকিউর মেসেজ করে নেওয়াটা জরুরি, এবং সেই সিকিউর মেসেজটা যখন রিসিভার পায় তখন রিসিভার আবার সেই ট্রান্সফরমেশনের প্রথম সেন্টার এন্ডের যে ট্রান্সফরমেশন তার রিভার্স অপারেশন করে করে প্লেইন মেসেজটাকে পায়। সো আলটিমেটলি সেন্ডার যে মেসেজটা নিজে লিখেছিল সেটাকেই রিসিভার দেখতে পাবে, এবং এক্ষেত্রেও ওই সেকেন্ড ইনফরমেশন তাকে ব্যবহার করতে হবে রিসিভার এন্ডে। আচ্ছা, আরেকটা নেটওয়ার্ক অ্যাক্সেস সিকিউরিটি যে মডেল আমরা দেখেছিলাম, এটা আমরা ফায়ারওয়াল যখন ডিসকাস করেছিলাম তখন এই মডেলটাকে নিয়ে আমরা কথা বলেছিলাম যে ফায়ারওয়াল এখানে আসলে গেটকিপার ফাংশন হিসেবে তখন ফায়ারওয়ালের কথা আমরা বলেছিলাম। এরকম ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আছে, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম আছে, এগুলো আসলে ফায়ারওয়াল ফিচার ইউজ করে, বাট এগুলো হচ্ছে স্পেসিফিক ইন্ট্রুশন রিলেটেড আর কি, যে কেউ একজন যদি আনঅথরাইজড অ্যাক্সেস করতে চায় সেই সমস্ত ক্ষেত্রে। তো এটা আমরা মিডটার্ম পরীক্ষার পরে দেখব এই সিকিউরিটি ফিচারগুলো। তো এখানকার আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশনের যে ইনফরমেশন সিস্টেম থাকে সেই ইনফরমেশন সিস্টেমে তো আসলে বিভিন্ন ধরনের আইটি রিলেটেড রিসোর্স থাকে, যেরকম কম্পিউটার রিসোর্স থাকতে পারে, যেখানে আমাদের কম্পিউটারগুলোর মধ্যে প্রসেসর, মেমোরি, আইও থাকবে, মানে হার্ডওয়্যার রিসোর্স যেগুলো আছে সেগুলো। এবং সেখানে ডেটা থাকবে, এবং সেই ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের বিজনেস প্রসেস থাকতে পারে, এবং অ্যাসোসিয়েটেড যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো, মানে প্রোগ্রাম যেগুলো রান করানো হয়। এবং সেই ইনফরমেশন সিস্টেমের ভেতরে ইন্টারনাল সিকিউরিটি কন্ট্রোল থাকতে পারে, যেরকম অ্যাক্সেস কন্ট্রোল থাকতে পারে, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট বেসড বা বায়োমেট্রিক বেসড, কিংবা কি ব্যবহার করা হতে পারে, ফিজিক্যাল কি, তারপরে সেখানে আইডেন্টিটি চেক করা হবে, হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে। ইউজার আইডি, পাসওয়ার্ড থাকতে পারে, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে পারে, এই ধরনের যত রকমের সিকিউরিটি ফিচার ইন্টারনালি অ্যাপ্লাই করতে হয় সেগুলো থাকবে। এখন এইটাকে, আমাদের ইনফরমেশন সিস্টেমটাকে যখন বাইরে থেকে
অ্যাটাক বাইরে থেকে যখন অ্যাক্সেস করতে যাবে ইউজাররা, লেজিটিমেট ইউজাররা, তো তখন তারা আসলে কোনো একটা অ্যাক্সেস চ্যানেল ব্যবহার করবে, কমিউনিকেশন চ্যানেল, যেরকম আমরা নেটওয়ার্ক কেবল ব্যবহার করি, এটা ওয়্যারলেস কমিউনিকেশনও হতে পারে। তো এক্ষেত্রে সাধারণত একটা এন্ড বা এজ রাউটার থাকে। এজ রাউটারের কাজ হচ্ছে যে ডেটাগুলো মানে রিকোয়েস্টগুলো আসে বাইরে থেকে, সেগুলোকে এই চ্যানেলের থ্রুতে সেগুলোকে আমাদের নেটওয়ার্কের ভেতরে পাস করানো, আবার নেটওয়ার্ক থেকে যে রিকোয়েস্টগুলো বাইরে যায় সেগুলোকে এই চ্যানেলের মধ্যে দিয়ে বাইরে পাস করানো, ইন্টারনেটের যে ওয়ার্ল্ড আছে সেখানে পাঠায় দেয়া। তো এই রাউটিং ফিচারটা এখানেই আসলে আমরা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, তারপরে ফায়ারওয়াল, এই ফিচারগুলো আমরা এখানে সেট করি, যাতে করে যারা বাইরে থেকে অ্যাক্সেস করছে সেখানে যদি কোনো অপোনেন্ট থাকে, যেরকম হিউম্যান যারা ফ্যাক্টর থাকে, যেরকম হ্যাকার্স থাকতে পারে, বা সফটওয়্যার যেগুলো আছে ওয়ার্ম, ভাইরাস, র্যানসামওয়্যার টাইপের, সেগুলো যেন প্রোটেক্টেড থাকে। সো আমাদের অ্যাক্সেস কন্ট্রোল এই মেকানিজম যেটা আছে, এটা আসলে একটা সিকিউরিটি গার্ডের মতো বা গেটকিপার ফাংশন হিসেবে এখানে কাজ করবে। আহ, এবং আমরা সিআইএ ট্রায়াড দেখেছিলাম, যে সিআইএ ট্রায়াড হচ্ছে যে কোনো একটা সিকিউরিটি সিস্টেমের বেসিক যে তিনটা রিকোয়ারমেন্ট থাকে বা তিনটা সার্ভিস আমরা বলি। তার মধ্যে একটা ছিল কনফিডেন্সিয়ালিটি, যে গোপনীয়তা, তথ্যটা গোপন থাকবে, যে তথ্য গোপন রাখতে চাই সেটা যেন গোপন থাকে, এবং যারা শুধু এটা অ্যাক্সেস করতে পারবে বা যাদের পাওয়ার কথা, যাদের পড়তে পারার কথা বা মডিফাই করতে পারার কথা, শুধু তারাই মডিফাই করবে, এরকম একটা বিষয়। আর আরেকটা ছিল ইন্টিগ্রিটি, যে তথ্য আমরা যে অবস্থায় রাখবো সেটা আহ, যারা পরিবর্তন করতে পারবে তারা তো করবে, কিন্তু তাছাড়া অন্য কেউ পরিবর্তন করতে পারবে না। সো এটা আমরা বলতে পারি যে এক ধরনের কারেক্টনেস অফ দ্য ইনফরমেশন। কোনো একটা ইনফরমেশন যেন আনঅথরাইজড ওয়েতে চেঞ্জ না হয়ে যায়, টেম্পার্ড না হয়ে যায়। তো সেটার জন্য আমরা এনক্রিপশন ব্যবহার করি, তারপরে হ্যাশ ব্যবহার করি, ডিজিটাল সিগনেচার ব্যবহার করি, এই বিষয়গুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, কনফিডেন্সিয়ালিটির জন্য আমরা এনক্রিপশন মেকানিজম ব্যবহার করি, এটা আমরা এটা বলতে ভুলে গেছে। তো এনক্রিপশন তো আমরা অনেক দেখেছি, তো এটা আমরা জানি। আর অ্যাভেলেবিলিটি যেটা, সেটা হলো যে যখন কোনো একটা সিস্টেম বা ডেটা বা সার্ভিস আমরা চাই, তখন যেন সেটা অবশ্যই পাই, এই বিষয়টা কে অ্যাভেলেবিলিটি বলা হয়। তো সিকিউরিটি অ্যাটাকার যারা আছে তারা যখন অ্যাটাক করে, তখন তারা অ্যাভেলেবিলিটির উপরেও অ্যাটাক করতে পারে, যেরকম ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটার মাধ্যমে আসলে সার্ভিসকে আনঅ্যাভেলেবল করে দেওয়া হয়। হ্যাঁ, তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্টগুলো। দেন আমরা দেখেছিলাম সিমেট্রিক এনক্রিপশনের স্যার সিক্স। হ্যাঁ, বলো। স্যার আমাদের কি সংজ্ঞা আসতে পারে যে একদম মানে যেভাবে আছে স্লাইডে? আহ, না, সংজ্ঞা হিসেবে একদম ওরকম আসবে না। কনসেপ্টের উপরে কিছু ডিসকাশন কোশ্চেন আসতে পারে, যে তুমি কি মনে করো বা তোমার কি আহ, আহ, এরকম একটা প্রবলেম আছে, এটাকে কোন সলিউশন অ্যাপ্রোচে বেস্ট সলভ করা যাবে, এবং তুমি কেন এটাকে বেস্ট সলিউশন মনে করছো, সেই ধরনের। মানে ওই সংজ্ঞা যেটা পড়বা স্লাইড থেকে, বা স্লাইডে যে ডেফিনিশন থাকবে, ওটা তো লাগবেই, ওটা থাকবেই, ওটার উপরে বেস করে তোমার জাজমেন্ট থাকতে পারে। হ্যাঁ, তুমি এক্সপ্যান্ড করবা ওই আইডিয়াটাকে। স্যার সিনারিও দেয়া থাকবে, ওইটার উপর বেস করে কি ডিসিশন নিব সেটা লিখতে হবে আর কি। এরকম থাকতে পারে যে একটা সিনারিও দেওয়া আছে, এই সিনারিওটার জন্য এই সিনারিওতে কোন সলিউশনটা আসলে অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, কোন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করা যেতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরেকটা কথা হচ্ছে যে আমাদের ক্লাসটাকে রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, এটা রেকর্ড করা হচ্ছে, আমি দিয়ে দেবো রেকর্ডিংটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। আর আমি আজকে তোমাদের কিছু স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো। তো স্যাম্পল কোশ্চেন থেকে তোমরা আইডিয়া পাবা যে আসলে কি ধরনের কোন প্যাটার্নের কোশ্চেন আসবে। হ্যাঁ, জি স্যার। ওকে। সিমেট্রিক এনক্রিপশন আমরা যখন দেখেছিলাম, তখন ক্রিপ্টোগ্রাফি বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, যে ক্রিপ্টোগ্রাফি একটা সিকিউরিটির এরিয়া, বড় এরিয়া, ভ্যাস্ট এরিয়া, যেই এরিয়াতে আসলে আম, আমরা যখন কমিউনিকেশন করি, এখানে যদিও বইয়ের সংজ্ঞা হিসেবে কমিউনিকেশনের কথাটা বলা আছে, বাট কমিউনিকেশন ছাড়াও আমরা যখন ডেটা স্টোর করে রাখি, তখনও আসলে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার হয়। তো
সেখানে আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে যে থার্ড পার্টি যারা অ্যাডভার্সারি আছে তাদের হাত থেকে আমরা কিভাবে আমাদের তথ্যকে গোপন রাখতে পারি বা সিকিউর রাখতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা যেটা সেটাই আসলে ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফিতে আমাদের ডেটা কনফিডেন্সিয়ালিটির ব্যাপারটা আসে, দেন ডেটা ইন্টিগ্রিটির ব্যাপারটা আসে, যে দুটো আমরা অলরেডি জানি। দেন এখানে অথেন্টিকেশনের একটা বিষয় আসে যে ইউজার যে আছে ইউজারকে অথেন্টিকেট করা বা কোনো একটা ইউজার আইডিকে অথেন্টিকেট করা, কোনো একটা অ্যাকাউন্টকে কিভাবে আমরা অথেন্টিকেট করতে পারি ওই বিষয়টা আসে এখানে। তো অথেন্টিকেশনের জন্য কিংবা কোনো একটা ডেটাকে যদি বলি যে ডেটাটা আসলে অথেন্টিক কিনা, ডেটাটা পরিবর্তন হয়েছে কিনা, এই বিষয়গুলো অথেন্টিকেশনের মধ্যে চলে আসে। আর নন রিপিটিশন একটা কনসেপ্ট ছিল যে কেউ একটা কোনো কিছু করার পর সে যেন এটা ডিনাই করতে না পারে যে আমি এটা করিনি, এই বিষয়টা। তো এগুলো আসলে আমরা ক্রিপ্টোগ্রাফিতে ডিসকাস করি। আমাদের টপিক ছিল সিমেট্রিক এনক্রিপশন, অ্যাসিমেট্রিক এনক্রিপশন, এই দুটো প্রাইমারি টপিক ছিল। দেন হ্যাশ ফাংশন আমরা মিড টার্মের পরে আমাদের প্ল্যান আছে দেখার। দেন ডিজিটাল সিগনেচার যে টপিকটা, এটা আসলে অ্যাসিমেট্রিক এনক্রিপশনের একটা অ্যাপ্লিকেশন, যেটা আমরা কিছুটা দেখেছিলাম আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশনের যখন আমরা অথেন্টিকেশনের কথা বলছিলাম। বাট ওটাকে এক্স্যাক্টলি ডিজিটাল সিগনেচার হিসেবে কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা ডিসকাস করব। সেটাতে হ্যাশের একটা ব্যবহার আছে, সো হ্যাশ ফাংশনগুলোকে ব্যবহার করে অ্যাসিমেট্রিক অ্যালগরিদমের মাধ্যমে ডিজিটাল সিগনেচার আমরা তৈরি করি। তো এটা আমরা দেখব মিড টার্মের পরে। দেন কি এক্সচেঞ্জ অ্যালগরিদম, এটা যদি সময় হয় আমরা দেখব। আর হোমোমরফিক ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এগুলো অ্যাডভান্সড ক্রিপ্টোগ্রাফি যেগুলো আমাদের আসলে স্কোপের বাইরে। দেন আমরা ক্রিপ্টানালাইসিস বিষয়টা দেখেছিলাম বা কোড ব্রেকিং যেটাকে বলা হয়, এবং এটার মাধ্যমে আসলে আমরা এনক্রিপ্টেড টেক্সটকে ডিক্রিপ্ট করতে পারি উইদাউট নোয়িং দ্য কি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এটা আমরা দেখবো আরো। দেন ক্রিপ্টোলজি, এই বিষয়টা যে আসলে ক্রিপ্টোগ্রাফি এবং ক্রিপ্টোনালাইসিস এই দুটাকে আসলে কম্বাইন করলেই ক্রিপ্টোলজি আমরা যে ফিল্ড পাই সেটা হলো ক্রিপ্টোলজি। আচ্ছা, সিমেট্রিক এনক্রিপশন আমরা বলেছিলাম যে এটাকে আসলে অল্টারনেটিভলি কনভেনশনাল এনক্রিপশন বলা হয় বা প্রাইভেট কি এনক্রিপশনও বলা হয়, আবার সিঙ্গেল কি ক্রিপ্টোগ্রাফি বলা হয়। এবং এক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে যে সেন্ডার এবং রিসিভার দুইজনই একই কি ব্যবহার করবে, এবং এই কিটাকে সিক্রেট রাখা হবে বা রাখতে হবে। সো এটাকে অ্যাডভার্সারির হাতে বা অ্যাটাকারের হাতে কখনোই যাওয়া যাবে না। এবং আইডিয়াটা হচ্ছে যে সেন্ডার যে প্লেইন টেক্সটটা তৈরি করবে সেটাকে সে এনক্রিপ্ট করে একটা সাইফার টেক্সট তৈরি করবে ওয়াই। সো এক্স থেকে ওয়াই পাবে ক্রিপ্টোগ্রাফির এনক্রিপশনের মাধ্যমে, এবং ওয়াইকে রিসিভারের কাছে যখন পাঠিয়ে দিবে রিসিভার তখন এটাকে ডিক্রিপ্ট করে আবার এক্স পাবে, এবং সেই ডিক্রিপশন অপারেশনের জন্য অবশ্যই তাকে আবার একই কি ব্যবহার করতে হবে। সো সেম কি উইল বি ইউজড ফর বোথ এনক্রিপশন এন্ড ডিক্রিপশন। তো এক্ষেত্রে যেহেতু অ্যাটাকার এই কিটা জানে না, সো অ্যাটাকার আসলে যদিও ওয়াই পেতে পারে কিন্তু ওয়াই থেকে সে কখনোই এক্স কে বের করতে পারবে না। এটা হচ্ছে আইডিয়াটা। মানে কখনোই পারবে না বলতে এখানে পারবে, হয়তো অনেক সময় লাগবে তাকে সব অল পসিবল কি ট্রাই করে ব্রুট ফোর্স অ্যাটাক যদি করতে চায় অ্যাপ্লাই, তাহলে তাকে আসলে অনেক বেশি সময় লাগবে। যেই সময়টা মানে যেই সময়টা চলে যাওয়ার পর ওই ইনফরমেশন এক্স এর আর কোনো ইনফরমেশন এক্স এর আর কোনো ইউজ থাকবে না বা ভ্যালিডিটি থাকবে না, ওটা তখন একটা অবসোলেট ইনফরমেশন হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা টার্মিনোলজি দেখেছিলাম যে আসলে এনক্রিপ্ট করা বা এনসাইফার করা এটা একটা ভার্ব। এটার মানে হচ্ছে যে কোনো একটা টেক্সটকে কোডিফাই করে ফেলা, সো প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট বানানো এই ব্যাপারটা। আর ডিক্রিপ্ট করা বা ডিসাইফার করা মানে হচ্ছে যে সাইফার টেক্সট থেকে আবার প্লেন টেক্সটটাকে পাওয়া বা নিয়ে আসা। তো এক্ষেত্রে এই সিমেট্রিক এনক্রিপশন কাজ করার জন্য এখানে দুটা রিকোয়ারমেন্ট আছে। এই দুটো রিকোয়ারমেন্ট হচ্ছে, একটা হলো স্ট্রং একটা এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করতে হবে, যেটা অনেক কমপ্লেক্স হতে হবে, যেটাকে আসলে বেশি সিম্পল হলে সেক্ষেত্রে আমরা ব্রুট ফোর্স অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি, করে ব্রেক করতে পারি। সো ক্রিপ্টোনালাইসিস তখন ইজি হয়ে যাবে। আর আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে সিক্রেট যেটা কি, এই কিটা শুধু সেন্ডার এবং রিসিভার জানবে। কারণ যদি সেন্ডার রিসিভার ছাড়া যদি অন্য কেউ জানে, পসিবল অ্যাটাকার যারা তারা যদি জানে, তারা আসলে তখন ডিক্রিপশন অ্যালগরিদমটা ব্যবহার করে ডিক্রিপ্ট করে ফেলতে পারবে।
সো এক্ষেত্রে একটা অ্যাজাম্পশন হচ্ছে যে আসলে এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য যে অ্যালগোরিদম এইটাকে গোপন রাখার প্রয়োজনীয়তা নাই। এটা সবাই জানতে পারে, সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ দ্য কি ইজ সিকিউর অ্যান্ড সিক্রেট। সো দ্য ওভারঅল সিস্টেম ইজ সিকিউর। আচ্ছা, এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো আছে যে ই হলো এনক্রিপশন, ডি হলো ডিক্রিপশন, এক্স কে এনক্রিপ্ট করে ওয়াই পাচ্ছি, আবার ওয়াই কে ডিক্রিপ্ট করে এক্স পাচ্ছি। তবে এখানে প্যারামিটার হিসেবে অবশ্যই কে, এই যে কিটাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি কিছু ভিডিও ডেমনস্ট্রেশন দিয়েছিলাম তোমাদের দেখার জন্য, তোমরা হোপফুলি তোমরা দেখেছো। আচ্ছা, আমরা ক্লাসিক্যাল সাবস্টিটিউশন সাইফার নিয়ে কথা বলেছিলাম। তো ওভারঅল যত সিমেট্রিক এনক্রিপশন অ্যালগোরিদম আছে এগুলোর মধ্যে প্রধানত দুটা অ্যাপ্রোচ, মানে বিল্ডিং ব্লক হিসেবে দুটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা হয়। একটা হলো সাবস্টিটিউশন, আর একটা হলো ট্রান্সপোজিশন। এবং সাবস্টিটিউশন আমরা এক্সটেন্সিভলি দেখেছি বেশ কিছু অ্যালগোরিদম, এবং ট্রান্সপোজিশনও আমরা দেখেছি এক্সাম্পল হিসেবে, এক্সাম্পল অ্যালগোরিদম। তো সাবস্টিটিউশনের মধ্যে ক্লাসিক্যাল সাবস্টিটিউশন সাইফার হচ্ছে যে বেসিক সাইফার, যেগুলো যেগুলো আসলে আমাদের আগে ব্যবহার হতো, এবং যেগুলোর থিওরি বা যেগুলোর কনসেপ্টগুলোকে ব্যবহার করে এখন বর্তমানে যে কম্পিউটার সিস্টেমে যে এনক্রিপশন অ্যালগোরিদমগুলো ব্যবহার করে সেখানে আসলে ওই একই আইডিয়া যে সাবস্টিটিউট করা হবে, একটার বদলে আরেকটাকে বসায় দেওয়া হবে, সেই জিনিসটাকে ব্যবহার করা হয়। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে সিজার সাইফার, পিজিনিয়াস সাইফার এবং সিম্পল সাবস্টিটিউশন সাইফার দেখেছিলাম। এবং তিনটা দেখার উদ্দেশ্য ছিল যে এক্ষেত্রে আমাদের মনো অ্যালফাবেটিক এবং পলি অ্যালফাবেটিক যে ফিচার সেটা যেন আমরা নিয়ে আসতে পারি আমাদের আলোচনায়। এবং সেখানে ক্রিপ্ট অ্যানালাইসিস হিসেবে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস যে একটা অ্যাপ্লিকেশন আছে, এবং এটা যে একটা প্রবাবল ওয়ে টু ব্রেক সাইফার, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো সিজার সাইফার যখন আমরা ডিসকাস করেছি তখন বলেছিলাম যে এটা হচ্ছে খুবই একটা সিম্পল অ্যাপ্রোচ, যে সেক্ষেত্রে আহ, যে অ্যালফাবেট সেট আমরা প্লেন টেক্সট লেখার জন্য ব্যবহার করি, সেম অ্যালফাবেট সেট আবার সাইফার টেক্সট লেখার জন্য ব্যবহার করব। এবং এক্ষেত্রে কিটা ব্যবহার করব যেটা, সেটা হলো যে একটা নাম্বার অফ শিফটিং, হ্যাঁ, নাম্বার অফ প্লেসেস দ্যাট ইউ ওয়ান্ট টু শিফট। যেমন এখানে +3 তে শিফট করলে আমাদের এখান থেকে সি এর জন্য আমরা 3 পজিশন শিফট করলে আমরা পাবো এফ। একইভাবে ওয়াইকে যদি আমরা এখানে রিপ্লেস করতে চাই, ওয়াইকে 3 পজিশন শিফট করলে তাহলে জেড এ বি। সো এটা একটা ঘড়ির ডায়ালের মতো ঘুরে আসবে এবং এটা বি পাবো আমরা। তো এই অ্যাপ্রোচটাই আসলে অ্যাপ্লাই করা হয়, এবং আমরা যখন সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট পেতে চাই তখন এটাকেই রিভার্স করা হয়। এটা খুবই একটা সিম্পল অ্যাপ্রোচ, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম যে সাবস্টিটিউশন সাইফার ব্যাপারটা কি, এটা কিভাবে কাজ করে। তো এখানে যে আমাদের সিজার সাইফারের যে অ্যাপ্রোচ, এটাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখি তাহলে দেখা যাবে যে আসলে এক্স এর যে পজিশন, এখানে আমরা যেগুলোকে যদি 0 1 2 3 দিয়ে নাম্বারিং করি তাহলে লাস্ট নাম্বারটা হবে 25, এবং সেক্ষেত্রে আসলে যে কোনো একটা লেটারকে যদি আমরা একটা কি এর শিফট করতে চাই তাহলে সেটার সাথে যোগ করে 26 দিয়ে মড করলে আমরা সেই পজিশনটা পেয়ে যাই। সো এটা এই অ্যালগোরিদম ব্যবহার করে আমরা প্রোগ্রাম খুব সহজেই লিখতে পারি। হ্যাঁ, এবং এখানে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম তোমাদের দেখার জন্য, হোপফুলি তোমরা দেখেছো যে এখানে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে যেখানে সিজার সাইফার এবং অন্যান্য যে আরও যে সিম্পল সাবস্টিটিউশন সাইফারগুলো আছে সেগুলোর এখানে এক্সাম্পল হিসেবে আমরা রান করাতে পারি। সো এখানে কোনো একটা প্লেন টেক্সট এবং কত পজিশন শিফটিং করব সেটা যদি দেই, এবং অ্যালফাবেট সেটটা যদি বলে দেই যে এখান থেকে নিয়ে তুমি রিপ্লেস করো, তাহলে আসলে আমরা এখানে দেখতে পাবো যে এক্সাম্পল এখানে রিপ্লেস করতে। সো এখানে আমাদের এক্সাম্পলটা ছিল, যদি এখান থেকে নিয়ে আসি সিজার সাইফার সাইবার সিকিউরিটি, এবং এখানে যদি আমরা 3 পজিশন শিফট করি তাহলে আসলে যে এই টেক্সটটা যে পাচ্ছি এটাই এখানে দেখানো আছে যে এফ বি ই এইচ ইউ, হ্যাঁ, এই টেক্সটটাই আর কি এখানে। তবে এখানে ক্যাপিটাল আর এখানে স্মলে দেখানো আছে, এটি আর কি ডিফারেন্স।
কেস স্ট্র্যাটেজি, যেরকম ইগনোর কেস, আমরা যদি ক্যাপিটাল স্মল সেটার জন্য যদি আলাদা আলাদা ধরি তো সেটা করতে পারি। অথবা অ্যাস্কি ভ্যালু যেরকম ডিফারেন্ট, যে ক্যাপিটালে নট ইকুয়াল স্মলে, ওই ব্যাপারটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে আসলে এখানে আলাদা আলাদা হবে। সো আমরা যদি এখানে কখনো এখানে এটাকে যদি সি লিখি তাহলে এটা আর এটা আসলে ডিফারেন্ট হবে, এই ব্যাপারটা আর কি এখানে দেখানো হয়েছে। সো এই ওয়েবসাইটে আরো সাইফার আছে, তোমরা এখান থেকে দেখতে পারো যে বিভিন্ন আরো মডেল আছে, অন্য সাইফারের মডেল। ওকে, সো এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে তোমাদের দেখার জন্য, এবং সেটার সলিউশনও দেয়া আছে। তো আমি বলেছিলাম যে আসলে সিজার সাইফারের ক্রিপ্টো অ্যানালাইসিস খুব ইজি, কারণ এখানে আমরা কি এর ভ্যালু পাবো 26। সো 26 পসিবল কি চেক করলেই আমরা এটাকে ব্রেক করতে পারি। সো ব্রুট ফোর্স যে অ্যাপ্রোচ আছে আমাদের, অল পসিবল সলিউশন চেক করা বা অল পসিবল কি এখানে সলিউশন হিসেবে কি আসবে, অল পসিবল কি চেক করে আমরা এটাকে ব্রেক করতে পারি খুব সহজেই। তো এটা ছিল সিজার সাইফারের ডিসকাশন। তোমাদের যদি কোশ্চেন থাকে বলতে পারো। এরপরে আমরা দেখেছিলাম সিমেট্রিক এনক্রিপশনের জন্য যে মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার যে কনসেপ্টটা, সেটা যে আমরা যে সিজার সাইফার দেখলাম ওটা আসলে এক ধরনের মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার ছিল, কারণ একই অ্যালফাবেট দিয়ে বারবার রিপ্লেস হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে সিজার সাইফার খুব সহজে ব্রেক করা যায়, বাট আমরা আরেকটা সাইফার দেখেছিলাম যে সিম্পল সাবস্টিটিউশন সাইফার, যেটা আসলে দেখতে খুবই সিম্পল বাট এটার কি স্পেসটা অনেক বড়, এবং যে কারণে আহ, যেটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, যেটা আমরা সিজার সাইফার ব্রেক করার জন্য ব্যবহার করতে পারি, সেটা আসলে এখানে অ্যাপ্লিকেবল না। তো এখানকার আইডিয়াটা ছিল যে আমাদের যে অ্যালফাবেট সেট আছে সেখানে প্লেন টেক্সটের জন্য যে লেটারগুলো সেগুলো তো থাকবেই, সেগুলো লিখে এবং নিচে আমরা তার করেসপন্ডিং কি সাইফার টেক্সট ব্যবহার করব সেটা আমরা র্যান্ডমলি সিলেক্ট করে নেব। তো এখানে এ এর বদলে ডি, বি এর বদলে কে, সি এর বদলে ভি, এরকম একটা র্যান্ডম ম্যাপিং ব্যবহার করলাম, বা লুকআপ টেবিলের মতো কাজ করবে, এবং এটাই এক্ষেত্রে আমাদের কি হিসেবে কাজ করবে। সো আমরা যদি কোনো একটা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট করতে চাই তাহলে আমরা যেটা করব যে প্রত্যেকটা লেটারের জন্য করেসপন্ডিং এখানে যে ম্যাপিংটা আছে সেটা আমরা ব্যবহার করব। সো আই হয়ে যাবে ডাব্লিউ, একইভাবে এফ হয়ে যাবে আই, কারণ এখানে এফ এর জন্য আই ম্যাপিং ব্যবহার করা আছে। এটা খুবই একটা সিম্পল অ্যাপ্রোচ, এবং এটার মাধ্যমে আমরা কি স্পেসটাকে অনেক বাড়িয়ে দিয়েছি 26 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে আসলে এরকম এই কম্বিনেশন যদি আমরা বাড়াতেই থাকি তাহলে কি এর ভ্যালুটা অনেক বেড়ে যাবে, মানে অনেক কম্বিনেশন সম্ভব। যেহেতু এখানে 26টা পসিবল প্লেস আছে, হ্যাঁ, এবং সেই প্লেসে প্রত্যেকটা প্লেসেই আসলে আমরা 26 পসিবল অপশন আছে আমাদের হাতে। সো এর বদলে এ বি সি ডি ই এফ আপ টু জেড আমরা ব্যবহার করতে পারি, এবং বি এর জন্য তখন বাকি যে 25টা পসিবল লেটার আছে সেটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। এভাবে আমাদের এই কি স্পেসটা অনেক বেড়ে যায়। তো কি স্পেসটা বেড়ে যাওয়ার জন্য এই সাইফারটার যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, সেই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আসলে এটাকে সহজে ব্রেক করা যাবে না। হোয়ারঅ্যাজ আমরা এই সাইফারটাকে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের মাধ্যমে ব্রেক করতে পারি, কারণ ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে যেটা দেখা যায় সেটা হলো যে প্রত্যেকটা ভাষায় যে লেটারগুলো ব্যবহার করা হয় সেই লেটারগুলো কখন, মানে সেই লেটারগুলোর যে ফ্রিকোয়েন্সি, মানে কতটুকু আসে কোন লেটার, কতবার ব্যবহার করা হয়, সেটার আসলে একটা স্ট্যান্ডার্ড একটা চার্ট আছে, হ্যাঁ, চার্ট মেনটেন হয়, যেটা একটা ভাষার প্রকৃতিগত কারণে। সো বিকজ অফ দ্য ইনহেরেন্ট নেচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, সো এরকম একটা প্যাটার্ন আসে। যেরকম আমরা দেখেছিলাম যে ইংলিশের ক্ষেত্রে ইটা সবচেয়ে বেশি পাই আমরা, তারপরে টিটা সবচেয়ে বেশি পাই, এরকম আবার কিছু কিছু লেটার আছে যেগুলো অনেক কম আসে। তো সেইটার ফিচারটাকে ব্যবহার করে আমরা ম্যাপিংটা ব্যবহার করতে পারি এখানে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল তোমাদের এক্সারসাইজ হিসেবে, এটা পরীক্ষায় আসবে না, ডোন্ট ওয়ারি, এরকম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের কোশ্চেন পরীক্ষা দিব না। তো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের সমস্যাটাকে দূর করা যায় পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশনের মাধ্যমে। পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশন হিসেবে আমরা ভিজিনিয়াস সাইফার দেখেছিলাম। ভিজিনিয়াস সাইফারের আইডিয়াটা ছিল অনেকটা সিজার সাইফারের মতোই,
বাট এক্ষেত্রে ফিক্সড শিফটিং না ব্যবহার করে আমরা এখানে কিওয়ার্ড বা পাসওয়ার্ড টাইপের বিষয় ব্যবহার করতাম। এবং আইডিয়াটা ছিল যে একটা করে প্রত্যেকটা কমিউনিকেশনের জন্য আমরা একটা কি ব্যবহার করব, যে কিটা আসলে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা আমাদের যে প্লেন টেক্সট, যেমন এখানে আছে উই আর ডিসকভার সেভ ইয়োর সেলফ, তো এক্ষেত্রে ডাব্লিউ এর পরিবর্তে আমরা কি লিখবো সাইফারটেক্সট হিসেবে সেটা আমরা জানতে পারবো ডাব্লিউ করেসপন্ডিং যে কিওয়ার্ডের লেটারটা আছে সেটার মাধ্যমে বা সেটার কাছ থেকে। সো ডাব্লিউ হচ্ছে ফার্স্ট পজিশনে কি এর ভ্যালু হলো ডি। এখান থেকে দেখবো যে আসলে এই আমাদের ম্যাপিং যেটা ব্যবহার করছি সেখানে ডি এর লোকেশন ভ্যালু কত। তো ডি এর লোকেশন ভ্যালু হলো 3, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ডাব্লিউ থেকে আমরা 3 পজিশন রাইটে যাব। সো 1 2 3, তাহলে মানে আমাদের জেড পাবো। হ্যাঁ, এটা ছিল আইডিয়াটা। তো এইটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে যেটা হয় যে আমরা একই লেটারের জন্য দেখা যাবে একই প্লেন টেক্সট লেটারের জন্য সাইফার টেক্সট লেটার ভিন্ন ভিন্ন পাবো। যেরকম এখানে আমরা দেখেছিলাম যে যেগুলো আছে এখানে অনেকগুলো আছে, 5টা আছে, এবং 5টা এর জন্য আমরা সাইফার টেক্সটে, সরি 5টা না 6টা আছে, তার জন্য আমরা সাইফার টেক্সট হিসেবে আলাদা আলাদা লেটার পাচ্ছিলাম। যেরকম এখানে প্রথম এর জন্য পাচ্ছিলাম আই, এবং পরের এর জন্য পাচ্ছিলাম টি। এরকম অন্যান্য যেমন এখানে লাস্ট যেটা আছে সেটার জন্য পাচ্ছিলাম এম। তো এগুলো আসলে চেঞ্জ হচ্ছিল। সো এখানে ওই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা থাকে ওই ফ্রিকোয়েন্সিটা আর সাইফার টেক্সটে থাকবে না। সো এটার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস যে অ্যাটাক আছে ওটাকে থোয়ার্ট করা যায়, ওটাকে নালিফাই করে দেওয়া যায়। সো এটা একটা অ্যাপ্রোচ ছিল। তো এই 3টা অ্যালগরিদম আমরা দেখেছিলাম তোমাদের তোমাদের জন্য সাবস্টিটিউশন সাইফার হিসেবে। আর ট্রান্সপোজিশন সাইফার হিসেবে আমরা বলেছিলাম যে এক্ষেত্রে আসলে আমরা একটা লেটারকে অন্য লেটার দিয়ে বা একটা ব্লক অফ লেটারকে অন্য একটা ব্লক অফ লেটার্স দিয়ে আমরা রিপ্লেস করি না, রাদার আমরা যে লেটারগুলো থাকে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করি বা নতুন করে সাজাই। এটার মাধ্যমে আমরা এক ধরনের কনফিউশন ক্রিয়েট করি। যেরকম সিম্পল একটা অ্যাপ্রোচ হলো কলামনার ট্রান্সপোজিশন সাইফার, এটা আমরা বলেছিলাম যে আমাদের যদি এরকম একটা লেটার প্লেন টেক্সট থাকে হ্যালো ওয়ার্ল্ড, এবং সেটাকে যদি আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করে, হ্যাঁ KEY কিওয়ার্ড ব্যবহার করে যদি আমরা এনক্রিপ্ট করতে চাই, তো সেক্ষেত্রে সেন্ডার এবং রিসিভার তাদের মধ্যে আগে থেকে কতগুলো রো ব্যবহার করা হবে সেটার একটা এগ্রিমেন্ট থাকবে। এবং যদি সাফিসিয়েন্ট টেবিলটাকে ফুলফিল করার জন্য যদি সাফিসিয়েন্ট লেটার না থাকে, তাহলে প্লেস হোল্ডার হিসেবে আমরা কি ব্যবহার করব সেটাও একটা আগে থেকে ডিফাইন করা থাকবে। তো সেক্ষেত্রে কিওয়ার্ডটা ব্যবহার করে কলামগুলো সেট করা হবে টেবিলের, আর রো এর নাম্বার যেহেতু আগে থেকেই সেট করা থাকবে, সো 1 2 3 4 রোজ থাকবে। এরপর অ্যাপ্রোচটা খুব সহজ, যে হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে আমরা রো ওয়াইজ দেন কলাম ওয়াইজ লিখে ফেলবো। সো প্রথমে ফার্স্ট রো HELLO, দেন WORLD, এক্সট্রা যে দুটো প্লেস থাকতেছে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করলাম। এরপরে আইডিয়াটা হচ্ছে খুবই সহজ, যে KEY এখানে যে 3টে লেটার আছে এই 3টে লেটারকে যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে Y আগে আসবে, সরি E আগে আসবে, তারপর K আসবে, তারপর Y আসবে। সো ওই হিসাবে আসলে কলামগুলোকে আমরা রিপ্লেস করবো। সো এই কলামটা প্রথমে লিখবো, এই কলামটা সেকেন্ড পজিশনে যাবে, আর এটা যেহেতু Y যেহেতু সবচেয়ে এখানে লাস্টে আছে এই অর্ডারে, সো Y লাস্টেই থাকবে। এরপরে কাজটা খুবই সহজ, এরপরে আমরা এটাকে কলাম ওয়াইজ এবং দেন রো ওয়াইজ রিড করব। সো কলাম ওয়াইজ যদি আমরা রিড করি তাহলে সরি রো ওয়াইজ হবে না, এখানে কলাম ওয়াইজ আর কি, মানে ফার্স্ট কলামকে আমরা রিড করব এটাকে এই অর্ডারে, হ্যাঁ রো এর অর্ডারে 1 2 3 4 রো, তাহলে EOR হ্যাশ, সো EOR হ্যাশ আসলে এখানে। দেন সেকেন্ড কলাম যেটা সেটা হলো HLOD, সো এখানে HLOD আসবে। তো এই অর্ডারে আমরা যদি রাইটিংটাকে এই লেটারগুলোকে রিড করতে থাকি টেবিল থেকে, তাহলে আসলে আমরা এরকম একটা সাইফার টেক্সট পাই। তাহলে এটাই আমাদের এন্ড সাইফার টেক্সট, যেটা আমরা সেন্ডার রিসিভারের কাছে পাঠাবো। এবং রিসিভার যখন পাবে সে একইভাবে EKY কলাম দিয়ে
একটা টেবিল ফর্ম করবে এবং যেই লেটারগুলো পাবে সেগুলোকে সে আবার একইভাবে এই কলামে এখানে লিখবে। আলটিমেটলি রিসিভারের এন্ডে এই জিনিসটাই তৈরি করা হবে, প্রথমে এটা তৈরি করা হবে এবং সেখান থেকে আবার এটা মানে বের করে নিয়ে আসা হবে। সো এখান থেকে আবার একইভাবে অরিজিনাল কিওয়ার্ডটা ছিল কে ই ওয়াই, তো তার মানে এই কলামটা শুরুতে যাবে, এই কলামটা সেকেন্ড পজিশনে, আর এটা কলাম হচ্ছে থার্ড পজিশনে। এবং এরপরে আমরা রিড করব যখন, তখন রো ওয়াইজ রিড করতে থাকবো। সো এইচ ই এল এল ও, দেন ডাব্লিউ ও আর এল টি, এরপরে প্লেস হোল্ডার যেগুলো থাকবে এগুলোকে আমরা ডিসকার্ড করে ফেলবো। সো আমরা আবার হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি। তো এটা ছিল একটা অ্যাপ্রোচ। এটা স্যার যখন সেন্ডার রিসিভারের কাছে এটা পাঠাবে তখন কি মানে কিওয়ার্ডটা পাঠিয়ে দিবে? কিওয়ার্ডটা আগে থেকেই সেট করা থাকবে, যেহেতু এটা সিমেট্রিক এনক্রিপশন। সো আগে থেকেই তাদের মধ্যে এগ্রিমেন্ট থাকবে, কিওয়ার্ডটা পাঠিয়ে দেবে না। কিওয়ার্ডটা যদি পাঠায় সেটা তো অ্যাটাকার রিড করতে পারে, রিড করে হ্যাঁ মানে আচ্ছা, জানা থাকবে আগে থেকে। আগে থেকেই সেট করা থাকবে। হ্যাঁ, এটাই তো রিকোয়ারমেন্ট ছিল। হ্যাঁ, সিমেট্রিক এনক্রিপশনের যে জি শুরু থেকেই সেন্ডার এবং রিসিভার তাদের কিটা কি ব্যবহার করবে সেটা আগে থেকেই তারা নেগোশিয়েট করে নেবে। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে এখানে নাম্বার ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ঘটনাটা একই রকমের হবে, যে কলামগুলোতে আমরা নাম্বারগুলো লিখবো, নাম্বারের যে ইন্ডিভিজুয়াল ডিজিট, এবং এটাকে পরে 1 2 3 4 ফরম্যাটে সাজাবো, একটা অর্ডারে সাজাবো। সো এটা থাকবে প্রথমে নাম্বার 1 কলাম, এরপরে নাম্বার 2 কলাম এখানে আসবে, দেন নাম্বার 3 কলামটা এখানে আসবে, সরি এটা 2, এটা 3, দেন নাম্বার 4 কলাম এখানে আসবে, দেন এখানে যেহেতু 5 6 7 নর্মালি আছে, তো 5 এটা আসবে এখানে, 6 আসবে এখানে, আর 7 আসবে এখানে। সো এটা এরপরে আবার আমরা যখন এটাকে রো ওয়াইজ লিখবো এবং কলাম ওয়াইজ তখন পড়বো এটাকে। সো আলটিমেটলি কলাম ওয়াইজ পড়লে যেটা হবে যে ফার্স্ট কলামটা আগে পড়া হবে, সো টি টি এন এ, এখানে টি টি এন এ পাবো। আবার এরপরে 2 পজিশনে এপি টি এম, এপি টি এম পাবো। একইভাবে বাকিগুলো আমরা পাবো। সো এটা হবে আমাদের সাইফার টেক্সট, এবং এই সাইফার টেক্সটটাকে রিসিভারের কাছে পাঠানো হবে। রিসিভার তখন আবার এটাকে রিভার্স অর্ডারে রিড করবে। তো এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ হিসেবে রাখা আছে, এবং আরো দুটো এক্সারসাইজ। হ্যাঁ, কারো কোশ্চেন? স্যার প্লেন টেক্সটটা যদি অনেক বড় হয় রো থেকে, তখন কিভাবে আমরা এটাকে এনক্রিপ্ট করব? মানে যদি প্লেন টেক্সটটা বেশি বড় হয়, যে নাম্বার অফ রো এর হিসাবে, এরকম যে যতগুলো সেল আছে তাতে হচ্ছে না, এরকম বিষয়? জি স্যার, মানে আমি সবগুলো সেন্টেন্সকে হচ্ছে একই গ্রিডে আর কি, মানে ইয়া করতে পারছি না, বসাতে পারছি না, একটা টেবিলে এরকম বসাতে যদি না পারলে হয়, তখন দুটো টেবিল ইউজ করতে হবে, বা তিনটা টেবিল ইউজ করতে হবে। তখন কি স্যার মানে তখন কি স্যার পুরো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি লাস্টে আমরা প্লেস হোল্ডারটা ইউজ করব? হ্যাঁ, হ্যাঁ, তারপরে বাকি যদি থাকে লাস্ট যতগুলো টেবিল এরকম ব্যবহার করতে হবে ততগুলো টেবিল ব্যবহার করব। এবং তখন সাইফার টেক্সট গুলো মাল্টিপল মানে পার্টে থাকবে আর কি। সাইফার টেক্সট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। সো এখানে এক্সাম্পল দেয়া আছে আরো দুটো, তোমরা এগুলো একটু দেখো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইমেইল করো। আচ্ছা, এটা ছিল আমাদের সিমেট্রিক এনক্রিপশন যে টপিকগুলো সেটার আলোচনা। এরপরে আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দেখেছিলাম, যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির আইডিয়াটা হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্যাল ফাংশনস ব্যবহার করা হয় রাদার দেন সাবস্টিটিউশন অ্যান্ড ট্রান্সপোজিশন। আর এখানে এই সিমেট্রিক এনক্রিপশনের রিক্যাপ দেখানো হচ্ছে, যেটা আমরা তো দেখলাম এখনই। আর সিমেট্রিক এনক্রিপশনের দুটো লিমিটেশন, সেই দুটো এখানে বলা আছে, যে এখানে আসলে যে কি ডিস্ট্রিবিউশনের একটা সমস্যা, যে আগে থেকে কিভাবে সেন্ডার এবং রিসিভার তাদের মধ্যে কিটাকে সেট আপ করবে, তারা যেহেতু তাদের মধ্যে যেহেতু কোনো সিকিউর চ্যানেল নাই, তো এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে যে রিসিভার কিভাবে অ্যাসিওর হবে যে একটা মেসেজ আসলে সেন্ডারের কাছ থেকেই আসলো। হ্যাঁ, যেই বিষয়টা আমরা ডিজিটাল সিগনেচারের মাধ্যমে সলভ করি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। তো এই দুটা মানে এটা এক ধরনের, এটাকে বলা হচ্ছে মেসেজ অথেন্টিকেশন এর প্রবলেম। মেসেজটা অথেন্টিক কিনা, অথেন্টিক্যালি অথেন্টিক ওয়েতে এটা রিসিভার সেন্ডারের কাছ থেকে আসলো কিনা। তো এই বিষয়টা একটা একটা কোয়েশ্চেন আর কি। এই দুটা
আসলে সিমেট্রিক এনক্রিপশনে সলভ করা যায় না। তো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি বা অ্যাসিমেট্রিক এনক্রিপশনের আইডিয়াটা ছিল এরকম যে এখানে এই মডেলটাতে সেন্ডার এবং রিসিভার তারা তাদের নিজস্ব প্রাইভেট এবং পাবলিক কি ব্যবহার করে। তো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করলে অবশ্যই যারা এখানে কমিউনিকেশন করবে তাদের নিজস্ব পাবলিক প্রাইভেট কি তৈরি করে নিতে হবে। আর এখানে আইডিয়াটা হচ্ছে যে কি যে তৈরি করা হয়। সো আমি যদি একটা অ্যাসিমেট্রিক এনক্রিপশন অ্যাপ্লাই করে আমি যদি কোনো একটা কমিউনিকেশন করতে চাই, তখন আমি কি জেনারেট করলে আমার প্রাইভেট এবং পাবলিক কি পেয়ার ওয়াইজ তৈরি হবে। সো আমি যদি কি জেনারেশনের একটা টুল রান করাই, অ্যালগোরিদম রান করাই, তখন আসলে আমার জন্য একটা প্রাইভেট কি এবং একটা পাবলিক কি তৈরি হবে। সো এটা পেয়ার ওয়াইজ তৈরি হয়। তো এক্ষেত্রে এই পার্টিকুলার সিনারিওটাতে ছিল যে সেন্ডার ছিল বব আর রিসিভার ছিল অ্যালিস। তো সেন্ডার চাচ্ছে রিসিভারের কাছে একটা সিক্রেট মেসেজ পাঠাতে, মানে কনফিডেন্সিয়ালিটি চায়। সিআইএ যে ট্রায়ার ছিল তার কনফিডেন্সিয়ালিটি সে অ্যাচিভ করতে যাচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে সেন্ডারকে অবশ্যই রিসিভারের পাবলিক কিটা ব্যবহার করতে হবে। তো পাবলিক কি আইডিয়াটা হলো যে পাবলিক নামটা যেহেতু পাবলিক, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কিটা আসলে সবাই জানতে পারে, ইভেন অ্যাটাকারও জানতে পারে। এটাতে কোনো সমস্যা হবে না এই মডেলটা রান করাতে বা এই অ্যালগোরিদমটা কাজ করতে। তবে অবশ্যই অ্যালিসের যেটা প্রাইভেট কি, যেহেতু দুটা কি পেয়ার ওয়াইজ তৈরি হচ্ছে, সেই প্রাইভেট কিটা অবশ্যই তার কাছে সিক্রেট রাখতে হবে এবং এটা যেন কোনোভাবেই থার্ড পার্টির কাছে না যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। থার্ড পার্টি সেকেন্ড পার্টির কাছেও আসলে যাওয়া যাবে না। এটা অন্য কারোর মানে কারোরই এটা জানা যাবে না। জানলে যদি অ্যালিস যদি বুঝতে পারে কখনো যে তার আসলে প্রাইভেট কিটা ডিসক্লোজ হয়ে গেছে বা অন্য কেউ জানতে পারে, সে তৎক্ষণাৎ তার যে পাবলিক কি যাদের কাছে পাঠিয়েছিল তাদেরকে তৎক্ষণাৎ জানাবে যে আমার যেই পাবলিক কিটা তোমাদের কাছে আছে সেই পাবলিক কি এর করেসপন্ডিং যে প্রাইভেট কি এটা আসলে আর এখন সিক্রেট নাই, এটা চুরি হয়ে গেছে আমার কাছ থেকে বা অন্য কেউ পেয়ে গেছে। তো তোমরা অবশ্যই এই পাবলিক কিটা ব্যবহার করবে না, হ্যাঁ, এই প্রাইভেট কি এর করেসপন্ডিং পাবলিক কিটা। তো এই জিনিসটা দ্রুত জানাই দিতে হয়। আচ্ছা, তো ধরে নিচ্ছি যে এলিসের প্রাইভেট কি তার কাছেই সিক্রেট এবং এই সিনারিওতে যেটা হবে যে বব তখন অ্যালিসের পাবলিক কিটা দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করার পর ওয়াই পাবে সাইফার টেক্সট আগের মতোই, এবং সেই সাইফার টেক্সটটাকে যখন অ্যালিসের কাছে পাঠিয়ে দিবে, অ্যালিস তখন আবার তার নিজস্ব যে প্রাইভেট কিটা আছে সেটার মাধ্যমে সে ডিক্রিপ্ট করে এক্স বের করবে। ওকে, সো এটা ছিল আইডিয়া। তো অ্যাসিমেট্রিক এনক্রিপশনে বা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে যেটা হবে, কনফিডেন্সিয়ালিটি পাওয়ার জন্য অবশ্যই সেন্ডারের পাবলিক কি ব্যবহার করতে হবে, সরি রিসিভারের পাবলিক কিটা ব্যবহার করতে হবে এনক্রিপশনের জন্য, এবং ডিক্রিপশনের জন্য রিসিভারের প্রাইভেট কিটা ব্যবহার করতে হবে। সো এখানে আইডিয়াটা হচ্ছে যে যেহেতু রিসিভার তার প্রাইভেট কিটা সবসময় গোপন রাখছে, সো সে ছাড়া অন্য কেউ এই মেসেজটাকে ওয়াই যে সাইফার টেক্সটটা আসবে তার কাছে সেটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, যেহেতু অ্যাটাকার এই প্রাইভেট কিটা জানে না। আর এখানে সুবিধা হচ্ছে যে বব বা অন্য যে কেউ যারা আসলে অ্যালিসের পাবলিক কিটা জানে তারাই আসলে অ্যালিসকে একটা সিক্রেট মেসেজ পাঠাতে পারবে। তো এটা ছিল সুবিধা। ইভেন অ্যাটাকারও যদি চায় যে সে একটা গোপন মেসেজ পাঠাবে অ্যালিসকে, সে পাঠাতে পারে তার অ্যালিসের পাবলিক কিটা ব্যবহার করে। আচ্ছা, আরেকটা সার্ভিস আমরা পাই যেটা সেকেন্ড সার্ভিস আমরা বলছি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির, সেটা হলো অথেন্টিকেশন যে সার্ভিসটা। তো অথেন্টিকেশন বলতে মেসেজ যখন অ্যালিসের কাছে আসবে, অ্যালিস এশিওর হবে যে মেসেজটা ববই পাঠিয়েছিল, বব ছাড়া অন্য কেউ এই মেসেজটা পাঠাতে পারবে না। তো এখানে আইডিয়াটা হচ্ছে যে বব যদি একটা মেসেজ পাঠাতে চায় অ্যালিসের কাছে, এক্ষেত্রে বব হলো সেন্ডার, অ্যালিস হচ্ছে রিসিভার, এবং বব চায় যে অ্যালিস এশিওর হোক, গ্যারান্টিড হোক যে মেসেজটা ববের কাছ থেকে এসছে এবং অন্য কেউ মেসেজটা পাঠায়নি ববের নাম বলে। তো সেক্ষেত্রে বব মেসেজ এক্স যেটা থাকবে সেটাকে তার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করার পর ওয়াই পাবে সাইফার টেক্সট, এবং সাইফার টেক্সট যখন অ্যালিসের কাছে আসবে তখন অ্যালিস ববের যে পাবলিক কিটা আছে, মানে যেটা দিয়ে এনক্রিপ্ট করা হলো তার করেসপন্ডিং যে পাবলিক কি,
সেটা দিয়ে ডিক্রিপ্ট করবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমরা কনফিডেন্সিয়ালিটি যাচ্ছি না, সো কনফিডেন্সিয়ালিটি থাকবে না। তো কনফিডেন্সিয়াল না থাকলে যেটা হচ্ছে যে যদি অ্যাটাকার এই ওয়াই কে ডিক্রিপ্ট করতে চায়, সেও আসলে ডিক্রিপ্ট করতে পারবে, কারণ ডিক্রিপশনের জন্য তো ববের পাবলিক কিটা ব্যবহার করতে হবে এবং পাবলিক কিটা সবাই জানতে পারে, ইভেন অ্যাটাকারও জানতে পারে, এবং এক্ষেত্রে সিক্রেসি থাকবে না। সো আলটিমেটলি এই সার্ভিসটা যখন আমরা নিব তখন সিক্রেসি নিয়ে আমাদের চিন্তা নাই। এমন হতে পারে যে মেসেজটা আসলে গোপন না, একটা নর্মাল একটা ইনফরমেশন যেটা সবাই জানতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যালিসকে আমরা এশিওর করতে চাই যে অ্যালিস যখন মেসেজটা পাবে সে জানবে যে এটা আসলে ববই পাঠিয়েছিল। এই বিষয়টা এখানে আমাদের উদ্দেশ্য, আমাদের এইম। তো এই দুটাকে আবার আমরা মার্জ করতে পারি, যে আমরা যদি অ্যাট এ টাইম বোথ অথেন্টিকেশন এবং কনফিডেন্সিয়ালিটি চাই, তখন আমরা যেটা করব যে আমাদের যে দুটা পেয়ার অফ কিজ ব্যবহার করলাম, আমরা দেখেছিলাম যে সিমেট্রিক, সরি, আমরা যখন দেখেছিলাম যে কনফিডেন্সিয়ালিটি যখন আমরা চাচ্ছিলাম তখন এলিসের কিটা ব্যবহার করছিলাম, মানে এলিসের পেয়ার যেটা ছিল কি পেয়ার। আর যখন আমরা অথেন্টিকেশন চাচ্ছিলাম তখন আবার ববের কি পেয়ার দুটো ব্যবহার করতাম, তাই তো? তো এক্ষেত্রে আসলে আমরা যেহেতু দুটো সার্ভিসই চাচ্ছি, সো আলটিমেটলি আমাদেরকে এই দুটো পেয়ার ব্যবহার করতে হবে। সো দুই জোড়া কি এখানে ইউজ করা হবে, সেন্ডার স্যার রিসিভার। কোনোটা মানে পরেরটা ছাড়া যদি আমরা কাজ করি তাহলে তো লাভ নাই। ওই আমরা জানবো না যে এটা কি আসলে ববই পাঠাইছে কিনা। হ্যাঁ, ওটা হলো যে অথেন্টিকেশনের ব্যাপারটা আর কি। তো আমরা সবসময় যে অথেন্টিকেশন চাইবো তাও না, আবার সবসময় যে কনফিডেন্সিয়ালিটি চাইবো তাও না, তাই না? এরকম হতে পারে যে আমাদের আসলে কনফিডেন্সিয়ালিটি দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা শুধু অথেন্টিকেশনটাই ব্যবহার করব। বাট যদি আমরা দুটোই চাই, যে অথেন্টিকেশনও চাচ্ছি আবার মিস ইনফরমেশনটাকে সিক্রেট রাখতে চাচ্ছি, তখন আসলে আমাদেরকে দুটোই ব্যবহার করতে হবে। সো দুটো অ্যাপ্রোচ ব্যবহার করলে যেটা হবে যে আমাদেরকে যে কোনো একটা কাজ আগে করতে হবে। সো সেন্ডার এই পার্টিকুলার সিনারিওটাতে এখানে এটা ছিল যে ইনফরমেশন চ্যানেল যেটার মাধ্যমে পাঠানো হচ্ছে, সো এখানে ট্রান্সমিশন হচ্ছে। আর এখানে যে দুটা অপারেশন, এই দুটো অপারেশন আসলে সেন্ডারের এন্ডে হচ্ছে, হ্যাঁ। আর এই দুটো অপারেশন এই রিসিভারের এন্ডে হচ্ছে। তো এখানে শুরুতে যেটা করা হবে যে সোর্স বা সেন্ডার যে সে তার নিজস্ব যে প্রাইভেট কিটা আছে, সেটা দিয়ে এনক্রিপ্ট করবে। সো নিজস্ব প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করা মানে এটা আমরা অথেন্টিকেশন চাচ্ছি, ওকে। সেন্ডারের প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন করা হচ্ছে, তাহলে যখন সেন্ডারের প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন করব, করেসপন্ডিং যে ডিক্রিপশনটা সেটা আসলে সেন্ডারের পাবলিক কি দিয়ে করতে হবে। সো রিসিভার এন্ডে এই ডিক্রিপশন অপারেশনটা তখন যে সেন্ডার যে মানে সোর্স এ হিসেবে এখানে নাম করা হচ্ছে, এ আর বি, এ এর যেটা পাবলিক কি সেটা ব্যবহার করতে হবে। সো এই অপারেশনটা হলো অথেন্টিকেশনের জন্য নাম্বার 1, ওকে। এখানেও এটা হলো নাম্বার 1। আর তো এটার মাধ্যমে এক্স থেকে আমরা ওয়াই পাচ্ছি, এরপরে ওয়াই থেকে আমরা জেড পেতে চাই, মানে এখন আমরা কনফিডেন্সিয়ালিটি চাই। সো কনফিডেন্সিয়ালিটি যখন আমরা চাই তখন আমরা জানি যে রিসিভারের পাবলিক কিটা আমরা ব্যবহার করব, যাতে করে রিসিভার তার নিজের যে গোপন প্রাইভেট কিটা আছে সেটা দিয়ে ডিক্রিপ্ট করে নিতে পারে টেক্সটটাকে। সো এখানে এটা হলো আমাদের সেকেন্ড যে কাজ, সেকেন্ড রিকোয়ারমেন্ট বা সেকেন্ড অপারেশন। স্যার এখানে কি যখন সেন্ডার এনক্রিপশন করে তখন কি মানে ওই এনক্রিপ্ট টেক্সটের সাথে কি আপনার ডিজিটাল সিগনেচার কি অ্যাটাচ করে দেয় তখন আচ্ছা, এমন কিছু? মানে এখানে যেটা হচ্ছে যে এখানে এক্স্যাক্টলি ডিজিটাল সিগনেচার যে আইডিয়াটা বা প্রসেসটা সেটা আমরা আসলে ডিসকাস করছি না, এখানে ইনডিরেক্টলি কাজটা হচ্ছে। সেটা কিরকম, যে প্রথমে যখন সেন্ডার তার নিজের প্রাইভেট কি দিয়ে অথেন্টিকেট করলো মেসেজটা, এটা আসলে এক ধরনের সিগনেচার হিসেবে কাজ করছে, কারণ রিসিভার তো ওই করসপন্ডিং পাবলিক কিটা দিয়ে ডিক্রিপ্ট করবে। সো এখানে টোটাল মেসেজটাই আসলে একটা সিগনেচারের মতো কাজ করছে, ঠিক আছে। কিন্তু ডিজিটাল সিগনেচারে যেটা অ্যাপ্লাই করা হয় সেটা হলো যে একটা মেসেজ যদি থাকে সেটার একটা হ্যাশ নিয়ে, হ্যাঁ, হ্যাশ ভ্যালু বের করা হয়। এই হ্যাশ ভ্যালুটাকে তখন আবার এনক্রিপশনের মাধ্যমে এটার এনক্রিপ্টেড টেক্সট বের করা হয়, ঠিক আছে।
এবং সেটা তখন রিসিভারের কাছে যায় এবং রিসিভার তখন এটাকে আবার ডিক্রিপ্ট করে। তো এটা আমরা দেখব যে হ্যাশিং ব্যবহার করে কিভাবে কাজটা করা হয়। এটার সুবিধা হচ্ছে যে ছোট একটা টেক্সটের উপরে তখন ডিক্রিপশনের কাজটা করতে হয়। কারণ এখানে যেটা হচ্ছে যে পুরা মেসেজটাকেই আসলে ডিজিটাল সিগনেচারের জন্য পুরা মেসেজটাকেই আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন করি এখানে এই দুইটা ফেজে আর কি, নাম্বার 1 ফেজে। তো এটা আসলে টাইম কনজিউমিং কাজ এবং রিসোর্স ইন্টেন্সিভ, কারণ বেশি রিসোর্স লাগতেছে আমাদের পুরো মেসেজটাকে। যদি 1 মেগাবাইট একটা ফাইল থাকে, সেটাকে পুরোটাকেই তখন আমার এনক্রিপশন ডিক্রিপশন করতে হচ্ছে। হোয়ারাজ আমরা যদি এটার একটা হ্যাশ নিয়ে সেই হ্যাশটা বের করি, হয়তো দেখা যাবে যে 512 বাইটস এর হ্যাশ। হ্যাঁ, আমরা যদি এসএইচ এ যেটা 512 যে ইয়েটা আছে আর কি, অ্যালগোরিদমটা আছে, ওটা যদি ব্যবহার করি SHA-512, তাহলে আসলে শুধু এই 512 মেগাবাইটের যে ইয়েটা আছে, ডেটাটা আছে, ওটাকে তখন এনক্রিপ্ট করলেই হবে। তখন পুরো মেসেজটাকে 1 মেগাবাইটের মেসেজটাকে আমার এনক্রিপ্ট করতে হবে না। তো এটা আমরা দেখবো, এটা পরে দেখবো। বাট ওটারই একটা ক্রুড ফর্ম আমরা বলতে পারি এটা। হ্যাঁ, যে এখানে আমরা পুরো মেসেজটাকেই এনক্রিপ্ট করতেছি। বুঝা গেছে কি আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, সো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসিমেট্রিক অ্যালগোরিদমস আমরা বলেছিলাম যে আসলে অ্যাসিমেট্রিক অ্যালগোরিদম গুলো কম্পিটিশনালি ইনফিজিবল। হ্যাঁ, স্যার আমরা যখন হচ্ছে মানে কনফিডেন্সিয়ালিটি যখন করব তখন কি হচ্ছে সেন্ডার কিটা জেনারেট করবে? আচ্ছা, এটা তাহলে আবার দিতে হবে শুরুতে। কনফিডেন্সিয়ালিটি যখন চাই তখন তখন হচ্ছে সেন্ডার মানে এখানে অ্যালিস হচ্ছে টেক্সটটা পাঠাচ্ছে ববের কাছে, তাহলে অ্যালিস রিসিভার আর বব হলো সেন্ডার এক্ষেত্রে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে কি মানে এখানে বব কিটা জেনারেট করবে নাকি মানে অ্যালিস কিটা জেনারেট করবে? অ্যালিসের কি দুটো এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, আর কনফিডেন্সিয়ালিটির জন্য সবসময় রিসিভারের কি ব্যবহার হবে। আর অথেন্টিকেশনের সময় হচ্ছে সেন্ডারেরটা। যে যার মেসেজ অথেন্টিকেট করতে হবে তার কি ব্যবহার করতে হবে। আর যখন আমরা দুইটাই ইউজ করবো মানে যখন অথেন্টিকেশন আর কনফিডেন্সিয়ালিটি দুইটাই করব তখন হচ্ছে দুইজনেরটাই মানে এটাই ব্যবহার বোথ করতে হবে। সেন্ডার রিসিভারের জন্য। আচ্ছা আচ্ছা রাইট, এই যে এখানে এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবা। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো পাবলিক কি ক্রিপ্টো সিস্টেমের ব্যবহার হচ্ছে আমরা কনফিডেন্সিয়ালিটির জন্য এটাকে ব্যবহার করতে পারি, দেন ডিজিটাল সিগনেচার বা অথেন্টিকেশনের জন্য আমরা এটাকে ব্যবহার করি, আর আরেকটা হলো কি এক্সচেঞ্জ অ্যালগোরিদমের জন্য ব্যবহার করি। যেটা আমি ক্লাসে বলেছিলাম যে আম, এখানে আইডিয়াটা হচ্ছে যে যখন সেন্ডার এবং রিসিভার তাদের মধ্যে সিক্রেট কমিউনিকেশন করতে চায়, তো কনফিডেন্সিয়ালিটির জন্য তো তারা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করতে পারে। কিন্তু পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির একটা অসুবিধা হচ্ছে যে এটা কম্পিটিশনালি ইন্টেন্সিভ, মানে কম্পেয়ার টু সিমেট্রিক এনক্রিপশন এটাতে সময় বেশি লাগে। হ্যাঁ, সময় বেশি লাগে এই কারণে যেটা হয় যে সিমেট্রিক এনক্রিপশন ব্যবহার করা হয় নর্মাল কনফিডেন্সিয়াল মেসেজ কমিউনিকেশন করার জন্য। কিন্তু তার আগে তো আমাদের জানতে হবে যে মানে তার আগে তো সেন্ডার এবং রিসিভারের মধ্যে সিমেট্রিক এনক্রিপশনের যে কি ওটাকে সেট আপ করে নিতে হবে। তো ওই সেট আপ করার কাজটা আমরা পাবলিক ক্রিপ্টোগ্রাফি দিয়ে করতে পারি। সেটা কিরকম, যে সেন্ডার যদি চায় যে একটা কি সে সিমেট্রিক এনক্রিপশনের জন্য একটা কি সিক্রেট ওয়েতে রিসিভারের কাছে পাঠাবে, তখন সে কি করতে পারে যে এটাকে এই কিটাকে সে এনক্রিপ্ট করতে পারে রিসিভারের পাবলিক কি ব্যবহার করে। সো পাবলিক কি অফ রিসিভার এটা দিয়ে সে এই সিমেট্রিক এনক্রিপশনের যে কি এটাকে এনক্রিপ্ট করে পাঠিয়ে দিতে পারে। ওকে, এবং এটা তখন রিসিভার ডিক্রিপ্ট করতে পারবে খুব সহজেই, কারণ সে এই করেসপন্ডিং প্রাইভেট কিটা জানে, তাই তো তার নিজের যে প্রাইভেট কিটা সেটা সে জানে শুধু। এবং এটা যেহেতু অ্যাটাকার জানে না, সো আলটিমেটলি এইভাবে করে সেন্ডার এবং রিসিভার তাদের মধ্যে একটা সিমেট্রিক এনক্রিপশনের কি সেট আপ করে নিতে পারে এবং তারপরে তারা সিমেট্রিক এনক্রিপশন ব্যবহার করে সিক্রেট কমিউনিকেশন করতে পারে। এটাকে বলা হয় কি এক্সচেঞ্জ। হ্যাঁ, এই কি এক্সচেঞ্জের জন্য এই পাবলিক কিটা ব্যবহার করা হয়।
তো আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির 4টা অ্যালগরিদমের কথা বলেছিলাম। সো এই 4টা অ্যালগরিদমের মধ্যে আরএসএ আমরা ডিসকাস করেছিলাম ক্লাসে। আরএসএ এর মতো আরেকটা অ্যালগরিদম আছে ইলেকট্রিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি ইসিসি বলে। হুম। আর আরেকটা ছিল ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ, আর একটা হলো ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড। তো আমরা তিনটা যে অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখলাম 1 2 3, এই তিনটা অ্যাপ্লিকেশনের সবগুলো আসলে এই অ্যালগরিদমগুলোতে অ্যাপ্লাই করা যায় না। তো এখানে এর মধ্যে আরএসএ আর ইসিসি এই দুইটা আসলে আমরা সব পারপাসে ব্যবহার করতে পারি, বাট ডিফি-হেলম্যান যেটা, এটা আসলে কি এক্সচেঞ্জের জন্য স্পেসিফিক্যালি ডিজাইন করা, সো এটা শুধু কি এক্সচেঞ্জ করা যায় এটা দিয়ে। আর ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড যেটা ডিএসএস, এটা শুধু ডিজিটাল সিগনেচারের জন্য ব্যবহার করা হয়। তো এটা ছিল পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট। আর আমরা দেখেছিলাম আরএসএ অ্যালগরিদম। ওকে, তো আরএসএ অ্যালগরিদমে আমরা বলেছিলাম শুরুতে কিছু ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, যে আরএসএ অ্যালগরিদমের জন্য আমরা প্রাইম নাম্বার ব্যবহার করি এবং প্রাইম নাম্বার ডেফিনিশনটা কি সেটা বলছিলাম, দেন প্রাইম ডিকম্পোজিশন কাকে বলে সেটা বলছিলাম, দেন প্রাইম ডিকম্পোজিশন যে কোনো একটা নাম্বারের জন্য ডিকম্পোজিশনটা ইউনিক এটা বলছিলাম। আরেকটা বলেছিলাম যে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার বিষয়টা কি, আর রিলেটিভলি প্রাইম নাম্বার কাকে বলে, যে দুটা নাম্বারের মধ্যে যদি জিসিডি আমরা 1 পাই, যদিও হয়তো নাম্বার দুটা প্রাইম নাম্বার না, তাহলে আমরা এটাকে রিলেটিভলি প্রাইম নাম্বার বলি। তো এই কয়েকটা কনসেপ্টকে ব্যবহার করে আরএসএ অ্যালগরিদমের কি জেনারেট করা হয়। তো কি জেনারেশনের প্রসেস ছিল এরকম যে দুটা প্রাইম নাম্বার নেওয়া হয় শুরুতে, তারপরে এন ক্যালকুলেট করা হয় এবং এখানে এই এন এর ভ্যালুটা হচ্ছে ব্লক সাইজ, যেই ব্লকটা এট এ টাইম আমরা এনক্রিপ্ট করতে পারি। ওই ব্যাপারটা ছিল। এখানে ফাই এন একটা ভ্যালু বের করা হতো পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ানকে মাল্টিপ্লাই করে, এবং এরপরে আমাদের যে পাবলিক কি আর প্রাইভেট কি এটার জন্য যে ই আর ডি প্রয়োজন হয় সে দুটো আমরা বের করতাম এই কন্ডিশন ফুলফিল করে। ঠিক আছে, তো এই দুইটা কাজই আসলে টুলের মাধ্যমে করা হবে, কম্পিউটার টুল, কম্পিউটার প্রোগ্রামে ব্যবহার করে। এটা আমাদেরকে মানে হিউম্যান পার্সনদের দরকার নাই এটা করার জন্য। এবং এরপরে পাবলিক কি এবং প্রাইভেট কি এই দুটা আসলে যেটা হয় যে দুটা পেয়ার থাকে, ই এন ডি এন, ই ফর এনক্রিপশন, ডি ফর ডিক্রিপশন। তো কনফিডেন্সিয়ালিটিতে যেহেতু পাবলিক কি মানে রিসিভারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করা হয় এবং ডিক্রিপশনের জন্য রিসিভারের প্রাইভেট কি ব্যবহার করে, সেজন্য এখানে এই দুটার ভ্যালুরকে ই আর ডি বলা হচ্ছে। এরপরে যে মেসেজ আমরা এনক্রিপ্ট করতে চাই সেটাকে অবশ্যই এন এর থেকে ছোট হতে হবে নাম্বারটাকে, এবং এনক্রিপশনের জন্য খুব সহজ, যে এম পাওয়ার ই মড এন এটা ক্যালকুলেট করে আমি সি যে ভ্যালুটা পাবো এটাই আসলে আমাদের সাইফার টেক্সট, এবং সি কে আবার যখন আমরা ডিক্রিপ্ট করতে যাব তখন সি পাওয়ার ডি, যেহেতু ডিক্রিপশন করবো আমরা এই ভ্যালুটা দিয়ে, তাহলে সি পাওয়ার ডি মড এন করলে আমরা এখান থেকে প্লেন টেক্সট আবার ফেরত পাবো। এক্সাম্পল হিসেবে আমরা দেখেছিলাম এখানে 7 আর 17 দুটো প্রাইম নাম্বারের জন্য ফাইনের ভ্যালু আসে 96, এবং সেখানে ই আর ই ফর মানে 5 হলো ই এর জন্য আর ডি এর জন্য 77 ভ্যালু নিলে ওই কন্ডিশনগুলো ফুলফিল হয়, এবং সেক্ষেত্রে আমরা এরকমভাবে দুটা পাবলিক প্রাইভেট কি বের করতে পারি। হ্যাঁ, এবং এরপরে যে কোনো একটা নাম্বারকে যদি আমরা এনক্রিপ্ট করতে চাই তাহলে সেই নাম্বারের পাওয়ার করে মড করলেই আমরা সাইফার টেক্সট পাই, এবং সেই সাইফার টেক্সটটাকে আবার পাওয়ার মড করলে আমরা প্লেন টেক্সটটাতে ফেরত আসি। তো এটা ছিল ওয়ার্কিং প্রিন্সিপাল আরএস এর। আচ্ছা, কোশ্চেন থাকলে বলতে পারো। আর আমরা দেখেছিলাম কিছু সাইবার অ্যাটাকস, টিপিক্যাল সাইবার অ্যাটাকসের কিছু ডিসকাশন দেখেছিলাম, যে আমরা ম্যালওয়্যার কাকে বলি, কয়েক ধরনের ম্যালওয়্যার নিয়ে আমরা কথা বলেছিলাম, যে ম্যালওয়্যার আসলে সফটওয়্যার যেগুলো মেলিসিয়াস, যেগুলো আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার জন্য প্রাইমারিলি তৈরি করা হয়। এর মধ্যে ভাইরাস ছিল, যেটা আসলে প্রোগ্রাম কোড এবং
অন্য প্রোগ্রামের সাথে অ্যাটাচ থাকে এবং সেলফ রেপ্লিকেট করতে পারে, এটা ছিল একটা ক্রাইটেরিয়া। এবং ভাইরাসকে ডেটা স্টিলিং এর জন্য বা ডিভাইস স্লো ডাউন করার জন্য অথবা আনঅথরাইজড অ্যাক্সেস পাওয়ার জন্য ব্যবহার করা হয়। ওয়ার্ম ছিল এক ধরনের ভাইরাস, ওয়ান টাইপ অফ ভাইরাস, যেটা আসলে একটা নেটওয়ার্কে ইনফেক্ট করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে সেলফ রেপ্লিকেট করে। সো এই প্রপার্টি ছিল ওয়ার্মের। দেন ট্রোজান ছিল যে যেটা আসলে ইউজফুল বা লেজিটিমেট সফটওয়্যারের ফর্মে আসে। সো অ্যাটাকার যারা ভিকটিম তারা আসলে মনে করবে যে ইউজফুল সফটওয়্যার ব্যবহার করছে, কিন্তু আসলে সেখানে ম্যালিসিয়াস কোড থাকবে এবং সেটার মাধ্যমে ডেটা মানে মডিফিকেশন, তারপরে এক্সপোর্টিং ফাইল চুরি করা বা ডেটা ডিস্ট্রয় করা, এই বিষয়গুলো থাকে। আর স্পাইওয়্যার হচ্ছে আরেক ধরনের ম্যালওয়্যার, যেটার মাধ্যমে আসলে ইউজারের অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করা হয় এবং টাইম টু টাইম তারা হ্যাকারের কাছে ইনফরমেশনগুলো পাঠায় দেয়। তো সেক্ষেত্রে আমাদের যে সমস্ত সেন্সিটিভ ডেটা আমরা আমাদের সিস্টেমে এন্টার করি ইউজার হিসেবে, যেরকম লগ ইন যে ডিটেলস, ইউজার আইডি, পাসওয়ার্ড টাইপের, পিন নাম্বার বা ব্যাংকিং ডিটেলস, এই ইনফরমেশনগুলো হ্যাক করা হতে পারে। দেন র্যানসামওয়্যার খুবই প্রিডমিনেন্ট একটা ম্যালওয়্যারের প্যাটার্ন, মানে গ্রুপ অফ ম্যালওয়্যার, যারা আসলে ডিভাইসের যে ফাইল থাকে বা ডেটা থাকে সেগুলোকে এনক্রিপ্ট করে এবং ডিক্রিপশন কি যেহেতু শুধু তারাই জানে, সেজন্য তারা তখন মানে টাকা পয়সা ডিমান্ড করে, দে ডিমান্ড মানি। এবং এটা সাধারণত ক্রিপ্টোকারেন্সি বা অন্য যেগুলো ইললিগাল বা আনঅর্থোডক্স যে ইয়েগুলো আছে, হ্যাঁ, ওয়েজ যেগুলো আছে সেগুলো ব্যবহার করে, মিডিয়ামস ব্যবহার করে তারা টাকা নেয় এবং তারা যে র্যানসাম চাচ্ছে সেটা পাওয়ার পর তারা ওই ফাইলগুলোকে আবার ডিক্রিপ্ট করে। তো র্যানসামওয়্যারের আসলে অ্যাটাক দিনে দিনে বেড়েই যাচ্ছে। আচ্ছা, আরেকটা ছিল যে কি লগার্স বা কি স্ট্রোক লগার, যেটা আসলে এক ধরনের স্পাইওয়্যারের মতোই, কিন্তু এটা মেইনলি কাজ হচ্ছে যে ইউজারের কিগুলোকে লক করা বা কি ইনফরমেশন নেওয়া, কিবোর্ডে যেগুলো টাইপ করা হচ্ছে বা মাউস যেগুলো যে প্রোগ্রামগুলোকে ক্লোজ করা হচ্ছে বা বাটনগুলোকে প্রেস করা হচ্ছে, এই বিষয়গুলোকে রেকর্ড করা। এবং এটা আসলে সবসময় যে মেলিসিয়াস পারপাসই ব্যবহার করা হবে তা না, এটা আসলে অর্গানাইজেশন তাদের এমপ্লয়ীদের অ্যাক্টিভিটি মনিটর করার জন্য ব্যবহার করতে পারে, যাতে করে এমপ্লয়িরা ইনসাইডার অ্যাটাক করতে না পারে, এই বিষয়গুলো। আমরা ম্যালওয়্যার অ্যাটাকের কিছু প্রিভেনশন মেকানিজম দেখেছিলাম, যেগুলো খুবই ইজি এবং সেলফ এক্সপ্ল্যানেটরি, এটা আমি ডিসকাস করছি না। আচ্ছা, ফিশিং অ্যাটাক নিয়ে আমরা কথা বলেছিলাম, যেখানে আমরা বলছিলাম যে ফিশিং অ্যাটাকে আসলে প্রাইমারিলি ইউজারকে এক ধরনের বোকা বানানোর চেষ্টা করা হয়। সো এখানকার আইডিয়াটা হচ্ছে যে কোনো ধরনের মানে কোনোভাবে ইউজারকে কোনো একটা বিষয়ের লোভ দেখানো হতে পারে, অথবা ইম্পারসনেশনের মাধ্যমে করা হতে পারে, যে আমার কাছে কোনো একটা মেইল আসলো বা মেসেজ আসলো, যেটা আসলে কোনো একটা আমি এমন কোনো অর্গানাইজেশনকে ট্রাস্ট করি এবং সেই অর্গানাইজেশনের নাম বলে আর কি আমার কাছে আসবে হয়তো বা মেসেজটা কিংবা কলটা। ট্রেডিশনালি এগুলো হতে পারে যে ব্যাংক কিংবা ট্যাক্স অফিস বা পুলিশ সার্ভিস কিংবা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি বা বড় কোম্পানি যেরকম মাইক্রোসফট, যাদের সার্ভিস আমরা ব্যবহার করি, কিংবা মোবাইল অর্গানাইজেশন, মোবাইল কোম্পানিজ, যেরকম এন্টারটেইনমেন্ট সার্ভিস, এরকম বিভিন্ন যেগুলো অর্গানাইজেশনের কমিউনিকেশনগুলোকে আমরা সাধারণত ট্রাস্ট করি এবং সিরিয়াসলি নেই। তো সেই অর্গানাইজেশনগুলোর ইম্পারসোনেশন করে অর্গানাইজেশনগুলোকে ফিশিং অ্যাটাকগুলো করা হয়। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে এবং টেক্সট মেসেজের মাধ্যমে করা হয়। সেটা ইভেন যে আমাদের যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস যেগুলো আছে এগুলোকেও খুব হাইলি ইউটিলাইজ করা হয় এই পারপাসে। এবং এক্ষেত্রে হ্যাকার বা যারা অ্যাটাকার তারা এক ধরনের লেজিটিমেট পারসন হিসেবেই আসলে ইমেইল করে এবং টার্গেট যে তারা আসলে ভিকটিম হয়ে কোনো একটা লিঙ্কে ক্লিক করবে বা কোনো একটা সফট ফাইল ডাউনলোড করতে পারে, এবং যার মাধ্যমে হয়তো কোনো একটা ভুল সাইটে, ফিশিং ওয়েবসাইটে তারা গিয়ে তাদের সেন্সিটিভ ইনফরমেশন দিয়ে দিবে, অথবা হয়তো তাদের কম্পিউটারে কোনো একটা ম্যালওয়্যার ইনস্টল করবে, যেটার মাধ্যমে আসলে পরবর্তীতে হ্যাকার তার অ্যাকচুয়াল অ্যাটাক, যেটা আলটিমেট গোল, সেটা সে অ্যাচিভ করবে। তো ফিশিং অ্যাটাকের কয়েকটা ধরন আমরা দেখেছিলাম, যে আসলে তার টার্গেট করা হচ্ছে কাকে, তার উপরে বেস করে কয়েকটা ক্যাটাগরি আছে। যে স্পিয়ার ফিশিং, যেটাকে বলছে যে টার্গেটেড অ্যাটাক। হোয়েলিং বলা হচ্ছে যে হাই প্রোফাইল পার্সোনালিটি, আসলে যাদের একটা ভুলের জন্য হয়তো $1 মিলিয়ন
সমস্যা হতে পারে, মিলিয়ন ডলারের ট্রানজাকশন হতে পারে, অথবা অ্যাঙ্গলার ফিশিং অ্যাটাক, যেখানে আসলে স্পেসিফিক অর্গানাইজেশনের হয়ে তখন ইয়ের কাছে ভিকটিমের কাছে কমিউনিকেট করা ভিকটিমের সাথে, এবং তখন তারা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার যে ফিচার্সগুলো আছে সেগুলোকে আসলে এমনভাবে এক্সপ্লয়েট করে বা ব্যবহার করে যাতে করে যারা টার্গেট বা ভিকটিম তাদেরকে কনফিউজ করতে পারে। এখানটা এক্সাম্পল দেয়া ছিল ফিশিং অ্যাটাকের, যে ফিশিং অ্যাটাকের ইমেইল হিসেবে। আর আমরা ফিশিং অ্যাটাকের প্রিভেনশনের যে মেকানিজম সেগুলো আসলে ডিসকাস করেছিলাম 10টা। তো এগুলো আসলে ইজি, এগুলো সেলফ এক্সপ্লানেটরি, এটা আমার ধারণা আবার রিপিট করার দরকার নেই, এগুলো তোমরা পড়লেই একবার দেখলেই তোমাদের মনে থাকবে। আচ্ছা, আর লাস্ট টপিক আমরা দেখেছিলাম ফায়ারওয়ালস। ফায়ারওয়ালসের আলোচনাটা ছিল এরকম যে আমরা বলছিলাম যে ফায়ারওয়াল ব্যাপারটা আসলে কি, ফায়ারওয়াল কেন ব্যবহার করি। সো ফায়ারওয়ালের ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে নেটওয়ার্ককে সিকিউর রাখার জন্যই আসলে নেটওয়ার্কের যে বাউন্ডারি সেখানে ফায়ারওয়াল সেট করা হয়। ফায়ারওয়ালটা নর্মালি সফটওয়্যার বেসড বা ডেডিকেটেড হার্ডওয়্যারও ব্যবহার করা হতে পারে এটার জন্য, যাতে করে প্যাকেট যে কমিউনিকেশনের যে নেটওয়ার্ক কমিউনিকেশনের যে প্যাকেটগুলোকে চেক করা হয়, তো ওই প্যাকেট চেক করার জন্য অপটিমাইজড ওয়েতে হার্ডওয়্যারটা তৈরি করা হতে পারে। তো এখানে আমরা নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল দেখেছিলাম, যেখানে আমরা বলছিলাম যে এগুলো আসলে নেটওয়ার্ক পেরিফেরিতে বসানো হয়, এবং যেটাতে কিছু সুবিধা আছে যে আমরা সেন্ট্রালি কন্ট্রোল করতে পারি, যাতে করে একটা নেটওয়ার্কের ভিতরে যত ডেটা যায়, যত প্যাকেট যায়, সবগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, এবং ওই নেটওয়ার্ক থেকে যত ডেটা বাইরে আসে সেগুলোকে। তবে এটার অসুবিধা ছিল যে ইনিশিয়াল কস্টটা বেশি থাকে, যেহেতু ডেডিকেটেড হাই হাই এন্ড ডিভাইস বসাতে হয়, কারণ অনেক প্যাকেট তখন আমরা চেক করতে হয়। এবং ইন্ডিভিজুয়াল ডিভাইসে যদি ইনসাইডার অ্যাটাকার থাকে, যেরকম এমপ্লয়ীদের মাধ্যমে যদি কোনো অ্যাটাক করা হয়, তাহলে সেগুলোকে সেই সিচুয়েশনে আসলে এটা খুব একটা এফেক্টিভ হয় না। তো এখানে আমরা এই সিনারিওতে আমরা ডিমিলিটারাইজড জোনের যে কনসেপ্ট এটা দেখেছিলাম, যে আমরা আমাদের ইন্টারনাল যে নেটওয়ার্ক সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা খুবই স্ট্রিক্ট একটা ফায়ারওয়াল এখানে সেট করতে পারি, যেটার মাধ্যমে আসলে খুবই কেয়ারফুলি আমরা লেজিটিমেট যে প্যাকেট সেগুলোকে আমরা ঢুকতে দিব, যেটাতে একটু কনফিউশন হবে সেগুলোকে আমরা ঢুকে দিব না, সেগুলো এখান থেকে ড্রপ করব। আর যেগুলো আসলে আমাদের পাবলিক ফেসিং সার্ভিস থাকবে, যেরকম মেইল সার্ভার বা ওয়েব সার্ভার, ডিএনএস সার্ভার, সেগুলোকে আসলে আমরা একটা লেস স্ট্রিক্ট ফায়ারওয়ালের মধ্যে রাখবো, সো দ্যাট এটা আসলে এটার অ্যাভেলেবিলিটিটা বেশি থাকে, হ্যাঁ, এক্সপোজার বেশি থাকে। তো এটা ছিল নেটওয়ার্ক বেসড। আর হোস্ট বেসড ফায়ারওয়াল ছিল, আইডিয়াটা হচ্ছে যে প্রতিটা কম্পিউটারেই ফায়ারওয়াল সেট করা হবে। তো এক্ষেত্রে আসলে সুবিধা হচ্ছে যে এন্ড পয়েন্টগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি এক্সটার্নাল অ্যাটাক থেকে, প্রতিটা কম্পিউটারকে আলাদা আলাদা করে, এবং ডিটেইল লেভেলে আমরা এটা কনফিগার করতে পারি। তবে এটার সমস্যা হচ্ছে যে মাল্টিপল ডিভাইসের জন্য আসলে আলাদা আলাদা করে সবগুলোকে সিলেক্ট করতে হয়, এটাতে ওয়ার্কলোড বেড়ে যাবে। আর অপারেটিং সিস্টেম থেকে যদি সাফিসিয়েন্ট সাপোর্ট না থাকে, আমরা সেটা আসলে অ্যাচিভ করতে পারি না। যেরকম এক্সাম্পল হিসেবে আমরা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল দেখেছিলাম, বা আমাদের যে বিভিন্ন অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার আছে সেগুলোর মধ্যে আসলে ফায়ারওয়াল সেট করা থাকে। আর ক্লাউড বেস সার্ভিস যেগুলো ছিল, সেক্ষেত্রে যেরকম ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে অ্যামাজনের, বা ক্লাউড ফ্লায়ারের ফায়ারওয়াল আছে। তো এখানকার আইডিয়াটা হচ্ছে যে ক্লাউড যে সার্ভিসটা, তারা তো আসলে এক্সটার্নাল বডি, তো তা আমরা যদি আমাদের সিস্টেমে, আমাদের সফটওয়্যারের জন্য, আমাদের ডেটার জন্য ফায়ারওয়াল সেট করতে চাই, সেটা আসলে কিভাবে করব। তো এই কাজটা আসলে ক্লাউড তার যে ইন্টারফেস আছে, হ্যাঁ, ওয়েব ইন্টারফেস, এটার মাধ্যমে তারা প্রোভাইড করে সফটওয়্যারের থ্রুতে। তো এটা ছিল ক্লাউডের ফায়ারওয়াল। এখানে একটা কম্পারিজন টেবিল আমরা ডিসকাস করেছিলাম। প্যাকেজ বেসড প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, যেটা যে নেটওয়ার্ক বেসড যে ফায়ারওয়াল, সেটার আসলে একটা মেইন ফিচার বা মেইন কম্পোনেন্ট হলো প্যাকেট ফিল্টারিং। তো এই প্যাকেট ফিল্টারিংটাই আসলে একদম মানে রুট লেভেলের একটা ফিল্টারিং সিস্টেম। এটাই আসলে মেইনলি ফায়ারওয়াল বলতে এই কাজটাকেই বোঝানো হয়, যে আমরা ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলোকে স্টাডি করে আমরা চেক করবো যে আসলে এগুলো কি আমাদের নেটওয়ার্কে ঢুকতে দেওয়া উচিত নাকি উচিত না। এবং এই কনসেপ্টটা আসলে এন্ড ডিভাইস যেটা আসছে হোস্ট বেসড ফায়ারওয়াল, সেখানে ব্যবহার করা যায়। আর ক্লাউড বেসড ফায়ারওয়ালে আলটিমেটলি এই নেটওয়ার্ক ফিচারটাকেই ইমপ্লিমেন্ট করা থাকে তাদের ক্লাউড সিস্টেমে। আমরা হয়তো সরাসরি ওইভাবে দেখি না, কিন্তু ইন্টারফেসের মাধ্যমে আমরা ইন্টারেক্ট করি ক্লাউড সার্ভিসের সাথে, বাট
ব্যাক ইন দেয়ার ডেটা সেন্টার তারা আসলে এই কাজটাই করে। তো এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের 4টা অংশ থাকে, মেইন পার্ট। তো তার মধ্যে রুল বেসড ইন্সপেকশন যেটা, এটা হচ্ছে মেইন অংশটা। তো এই ক্ষেত্রে যেটা হয় যে যারা ফায়ারওয়াল সেট করবে তারা আসলে একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মেনটেন করে, এবং সেই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে ইন্ডিভিজুয়াল যে প্যাকেটগুলো থাকে, আইপি প্যাকেট এবং টিসিপি সেগমেন্ট, তো সেই অংশগুলোকে, সেখানকার যে মেইন কম্পোনেন্ট যেরকম আইপি অ্যাড্রেস এবং পোর্ট, এগুলোকে চেক করা হয় এবং কোন প্রোটোকল ব্যবহার করা হচ্ছে সেগুলোকে চেক করা হয়। তো এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে যেটা হয় যে আমরা এখানে রুল বলে দিতে পারি, এরকম নাম্বার ধরে ধরে 1 নম্বর 2 নম্বর রুল সেট করে দিতে পারি, এবং এই রুলগুলোতে আমরা বলে দিতে পারি যে সোর্স অ্যাড্রেস, আইপি ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং প্রোটোকল পোর্ট, এই সব ইনফরমেশন দিয়ে আমরা বলে দিতে পারি যে সেই পার্টিকুলার এই কন্ডিশনে যদি ফুলফিল করে তাহলে আসলে ওই পার্টিকুলার প্যাকেটটাকে আমরা কি নেটওয়ার্কে ঢুকতে দিব নাকি দিব না, এরকম ভাবে আমরা আলাদা আলাদা করে বলে দিতে পারি। যেরকম এখানে একটা রুল, ফার্স্ট রুল যেটা আছে যে এই পার্টিকুলার আইপি অ্যাড্রেসটা আমাদের নেটওয়ার্কের ভেতরে আছে, সো অন্য যে কোনো কম্পিউটার থেকে, যে কোনো আইপি অ্যাড্রেস থেকে যদি আমাদের এই কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে চাই টিসিপি প্রোটোকল ব্যবহার করে, যেটা আসলে পোর্ট 80-তে কমিউনিকেট করে, তাহলে আমরা সেটা অ্যালাউ করব। তো এটার আইডিয়া ছিল যে এটা আসলে একটা ওয়েব সার্ভার, তো ওয়েব সার্ভারকে তো আসলে অ্যাক্সেস করতে দিতে হবে, তা না হলে বাইরের যারা আছে ইউজার তারা আসলে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে না। তো সেক্ষেত্রে আসলে যে কোনো আইপি অ্যাড্রেসকে আমরা অ্যাক্সেস করতে দিব। তবে এখানে কিছু যদি ব্ল্যাক লিস্টেড আইপি অ্যাড্রেস থাকে, বা যদি আমরা জানি যে ওই পার্টিকুলার আইপি অ্যাড্রেসটা আসলে ম্যালিসিয়াস এবং তারা সেখান থেকে সিকিউরিটি অ্যাটাক করতে পারে, তো ওটাকে আমরা আলাদা করে ব্লক করে দিতে পারি যে এই আইপি অ্যাড্রেস থেকে যে কম্পিউটারেই আমাদের যোগাযোগ করতে চাক এবং যে প্রোটোকল বা যে পোর্টেই ব্যবহার করুক সেটাকে আমরা ডিনাই করবো সবসময়। তো এইভাবে করে আমরা আরো অনেক রুল এখানে সেট করে দিতে পারি। তো এখানে ইন্সপেকশনের ফ্লোটা লেখা আছে, যেটা আমি একটু আগে বললাম। আর একটা, এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের একটা ফিচার হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা স্টেটলেস হয়, মানে প্রত্যেকটা প্যাকেটকে আসলে তখন আলাদা আলাদা করে চেক করা হয়। এখানে কানেকশনটা, টিসিপি কানেকশন যেটা টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে, ওই জিনিসটাকে এখানে কনসিডার করা হয় না। তো এটার ইমপ্লিকেশন হচ্ছে এটা ফাস্ট হয়, কারণ প্রত্যেকটা প্যাকেটকে জাস্ট শুধু প্যাকেটের উপরে বেস করে আমরা ডিসিশন নিব, আগে পরে চেক করব না যেটা আসলে কোন কানেকশনের অংশ। তবে এটার সমস্যাটা হচ্ছে যে যে সমস্ত অ্যাটাক আসলে মাল্টিপল প্যাকেটের মধ্যে থাকে, হ্যাঁ, কোনো একটা অ্যাটাক করা হচ্ছে, মনে করো যে একটা ম্যালওয়্যার পাঠানো হচ্ছে, যেই ম্যালওয়্যারটা কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে আসতেছে এবং ওই আইপি অ্যাড্রেস, ওই ম্যালওয়্যারটা আসলে কয়েকটা প্যাকেটে ভাগ করা আছে, কারণ ম্যালওয়্যার তো আসলে আলটিমেটলি অ্যাপ্লিকেশন পেলোড হবে। তো সেই পেলোডটা হতে পারে যে মাল্টিপল টিসিপি সেগমেন্টে ভাগ করা আছে। তো সেক্ষেত্রে আসলে একটা টিসিপি সেগমেন্টকে যদি আমরা সাসপিশিয়াস হিসেবে ধরি, তাহলে ওই টিসিপি সেগমেন্টের বাকি যেগুলো মানে ওই একই কানেকশনের বাকি যেগুলো টিসিপি সেগমেন্ট আছে সবগুলোকে কিন্তু আমরা ড্রপ করে দিতে পারি। তো কিন্তু এই ক্ষেত্রে আসলে সেটা পারবো না, কারণ এখানে যেহেতু স্টেটলেস হিসেবে আমরা ব্যবহার করতেছি। আর একটা বিষয় হচ্ছে ডিফল্ট পলিসি, যে যদি কোনো রুলের মধ্যে না পড়ে কোনো একটা প্যাকেট, এই যে রুল আছে, এই রুল কোনো রুলে যদি না পড়ে, এমন যদি থাকে যে আসলে আমরা রুলগুলো এমনভাবে লিখছি যে কোনো একটা প্যাকেট আসছে এই রুলের মধ্যে পড়তেছে না, তখন আসলে আমরা কি করব? তো তখন আমরা বলতে পারি যে ওকে, রুল ম্যাচ না করলে আমরা ডিনাই করব। এটা হচ্ছে খুবই স্ট্রিক্ট ওয়ে। হ্যাঁ, এটা এটা মানে মোস্ট সেফ বলতে পারি, সেফেস্ট। কিন্তু এটা এবার ইউজেবিলিটি কমে যাবে, বেশি স্ট্রিক্ট। আর আরেকটা বলতে পারি যে ডিফল্ট অ্যালাউ করব আমরা, যে বেনিফিট অফ ডাউট দিলাম যে না ঠিক আছে, হয়তো এই প্যাকেটটা আমাদের ক্ষতি করবে না। তো এটা সবচেয়ে লিস্ট সিকিউর অ্যাপ্রোচ আর কি, এটা সিকিউরিটি কম থাকবে। আর রুল এভালুয়েশন অর্ডার হচ্ছে যে এসিএল যেটা আছে, এই অর্ডারের উপর থেকে নিচে একটা একটা করে সবগুলো রুল আসলে চেক করা হয়। সো এইটাই হলো অর্ডার, যে প্রত্যেকটা একটা করে দেখে আমরা চেক করি। তো এটা রুল ইভ্যালুয়েশন অর্ডার হলো এটা, যেটা এক্সাম্পল দেওয়া আছে এটার একটা বর্ণনা দেওয়া আছে এখানে। আচ্ছা, আর একটা ক্যাটাগরি হচ্ছে এই নেটওয়ার্ক বেসড যে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালিটি। আমরা যখন এখানে দেখলাম যে এটা আসলে স্টেটলেস, হ্যাঁ, যদি আমরা স্টেটফুল করতে চাই তখন আসলে ব্যাপারটা কিরকম হবে? স্টেটফুল হলে যেটা হয় যে এখানে কি ফিচার হলো যে it examines not just individual packets but the relationship between packets in a connection. কানেকশন বলতে এখানে টিসিপি কানেকশন বোঝানো হচ্ছে, যে বেশিরভাগ কমিউনিকেশন যেহেতু টিসিপি বেসড, সো টিসিপি কানেকশনে আসলে একটা একটা করে সবগুলা প্যাকেট চেক করা দরকার নেই। যদি আমরা কখনো একটা প্যাকেটকে আইডেন্টিফাই করে ফেলি যে ওই প্যাকেটের
সোর্স আইপি অ্যাড্রেসটা যে আছে সেটা আসলে আমাদের জন্য ম্যালিসিয়াস না, আমরা ট্রাস্ট করি, তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, তাহলে ওই টিসিপি কানেকশনের বাকি যে প্যাকেটগুলো আছে সেগুলো আসলে আমার চেক করার দরকার নেই, সবগুলোকেই আমরা এন্ট্রিতে ঢুকে দিতে পারি। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে যদি একটা গ্রুপ অফ পিপল কোনো একটা অর্গানাইজেশনে আসে এবং সবাই একই গ্রুপের, তাহলে একজন যে রিপ্রেজেন্টেটিভ আছে তাকে যদি আমরা ট্রাস্ট করি, সে যদি অথেন্টিকেশন করে ফেলতে পারে, তাহলে তার গ্রুপে যারা আছে তাদের সবাইকে আমরা আসলে এন্ট্রি দিতে পারি আমাদের বিল্ডিং এ, এরকম একটা আইডিয়া আর কি। সো রিটার্ন করার সময়ও আবার একইভাবে যদি দেখি যাচ্ছে ঠিক আছে যে বের হচ্ছে তাকে অলরেডি সে অথেন্টিকেট করেই ঢুকেছিল ভিতরে, তাহলে তাকে সে যখন বের হয়ে যাবে তখন আসলে আমরা তাকে সন্দেহ করব না। আইডিয়াটা এরকম। তাহলে আমাদের অনেকগুলো আসলে প্যাকেট চেক করার কাজ কমে যাবে, প্যাকেট চেক করতে হবে না। তো ওটারই একটা ডেমনস্ট্রেশন দেয়া আছে এই ফিগারটাতে, তোমরা এটা দেখে নিও, আমি এটা ডিসকাস করে দিয়েছি ক্লাসে। এখানে আচ্ছা জাস্ট একটু কুইকলি বলে নেই যে এখানে স্টেট ফুল আর স্টেট লেসের যে ডিফারেন্স এটা বোঝানো হচ্ছে। তো এখানে এটা হলো ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস ছিল শেষে 73, আর এখানে ছিল এটা ছিল সার্ভারের আইপি অ্যাড্রেস শেষে হচ্ছে 7। সো এখানে টিসিপি কানেকশন সেট আপ করা আছে, এটা একটা কানেকশন। তো এই কানেকশনে ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে তার যে প্যাকেটগুলো আছে এগুলো ইন্ডিভিজুয়াল প্যাকেট, হ্যাঁ, এবং সেই প্যাকেটগুলোতে আসলে কি থাকবে, সোর্স অ্যাড্রেস হিসেবে তার অ্যাড্রেসটা থাকবে, সো লাস্ট 73, এবং সোর্স যে পোর্ট হিসেবে সে যে পোর্টে কমিউনিকেট করতেছে এটা একটা র্যান্ডম নাম্বার দেওয়া আছে। সে যেহেতু একটা পোর্টে ওপেন করবে, কোনো একটা পোর্টে তো ওপেন করবে, তো যেখানে একটা নাম্বার দেওয়া আছে এখানে। আর সার্ভার এন্ডে যে কমিউনিকেট করছে সেখানে সার্ভার আইপি অ্যাড্রেসে দেওয়া থাকবে অবশ্যই, তো সার্ভার আইপি অ্যাড্রেসটা এখানে আসলো শেষে 7, আর সার্ভার যে পোর্টে লিসেন করছে 443 সেটা এখানে মেনশন করা আছে। ওকে, এখন এই পার্টিকুলার রিকোয়েস্ট যে প্যাকেটগুলো আছে এগুলোর করেসপন্ডিং রেসপন্স প্যাকেট হচ্ছে এগুলো। ওকে, এখন এই রেসপন্স প্যাকেটগুলো তো আলটিমেটলি জাস্ট অপোজিট আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করবে, কারণ এটা তো একই কানেকশনের আসলে প্যাকেট। হ্যাঁ, সো এই ক্লায়েন্ট এবং সার্ভার তো একই আছে, একই মেশিন। সো এখানে ডেস্টিনেশন হিসেবে তখন ক্লায়েন্টেরটা থাকবে এই যে লেস্টার 73, আর সোর্স আইপি অ্যাড্রেস হিসেবে আসবে 7। হ্যাঁ, এখানে যেটা সার্ভারের যেটা 7 সেটা, আর পোর্টটা জাস্ট সুইচ হয়ে গেছে, যেখানে ডেস্টিনেশন পোর্ট হিসেবে ক্লায়েন্টের যেটা ক্লায়েন্টের পোর্ট সোর্স পোর্ট ছিল সেটা, আবার সোর্স পোর্ট যেটা এখানে ব্যবহার করা হবে সার্ভারের ক্ষেত্রে, যেটা ছিল ডেস্টিনেশন রিকোয়েস্টের সময়। ঠিক আছে, সার্ভার এখানে 443-তে কমিউনিকেট করছিল, আর রিসিভার ছিল 13337 পোর্টে। সো ওইটা তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তাহলে ফায়ারওয়াল যখন এখানে চেক করবে সে দেখবে যে এই প্যাকেটগুলো তো আসলে রেসপন্স, যেই প্যাকেটগুলোকে আমরা এখানে ট্রাস্ট করে ফেলছি অলরেডি, সো এইগুলোকে আর ফার্দার চেক করার দরকার নেই। বুঝে গেছে কি আইডিয়াটা? জি স্যার, এস্টাবলিশড। সো এটা হচ্ছে স্টেটফুল যে ইয়েটা আর কি, স্টেটফুল যে অ্যাপ্রোচটা আমাদের ফায়ারওয়ালের। আচ্ছা, তো এখানে কানেকশনটাকে অবশ্যই ট্র্যাক করতে হবে, এটা একটা কাজ, যে কানেকশন সেটআপ হচ্ছে, যতগুলো কানেকশন সেটআপ হবে ততগুলো কানেকশনকে আলাদা আলাদা করে মেনটেন করতে হবে। তো সেটার জন্য আসলে স্টেট টেবিল মেনটেন করা হয়। তো স্টেট টেবিলে যেটা থাকবে যে প্রতিটা কানেকশনের জন্য সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, দেন কোন প্রোটোকল ব্যবহার করছে এবং কোন পোর্টে কমিউনিকেট করছে, এই ইনফরমেশনগুলো তখন থাকে। এবং যখন কানেকশন এস্টাবলিশ হয়ে যায় তখন ওই এস্টাবলিশ কানেকশনের যত কমিউনিকেশন সেগুলোকে আর ফার্দার চেক করতে হচ্ছে না, কারণ একবার তো আমরা অথেন্টিকেট করে ফেলছি সেগুলো, সেই কমিউনিকেশনটাকে। তো এখানে আইডিয়াটা হচ্ছে যে ক্লায়েন্ট যে রিকোয়েস্টগুলো করে সেই রিকোয়েস্টের আসলে প্যাকেট সংখ্যা কম, কারণ ক্লায়েন্টের রিকোয়েস্ট তো অল্প সংখ্যক প্যাকেট দিয়ে আসলে রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যায়। যেরকম আমরা যদি বলি যে কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে শুধু ওয়েবসাইটের ইউআরএলটাই আমাদেরকে দিতে হবে ডেটা হিসাবে। হোয়ারাজ সার্ভার যখন পাঠায় তখন আসলে সে পুরো ওয়েবসাইটটা মানে ওয়েব পেজটা ধরে পাঠায়, সেই ওয়েব পেজের মধ্যে এইচটিএমএল থাকে, সিএসএস থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, সেখানে ইমেজ থাকতে পারে যেগুলো আসলে সাইজ অনেক বড় হয়, ভিডিও কন্টেন্ট থাকতে পারে। তো এই ওভারঅল সব যে ডেটা রেসপন্সটা এটা আসলে রিকোয়েস্টের অনেক মানে রিকোয়েস্টের চেয়ে অনেক বড়। সো রিকোয়েস্ট যদি এরকম হয় যে 10 প্যাকেটস লাগলো, হ্যাঁ 10 টিসিপি সেগমেন্টস লাগলো রিকোয়েস্টের জন্য,
রেসপন্সে হতে পারে যে 1000 বা 10,000 সরি 10,000 টিসিপি সেগমেন্ট থাকলো। সরি। তো এক্ষেত্রে আসলে প্রথমে যে 10টা এই 10টাকে অথেন্টিকেট করে নিলেই আসলে হয়ে গেল। পরের রিপ্লাইটা যেটা 10,000 সরি এই 10,000 টাকা চেক করতে হচ্ছে না। তো এটা একটা সুবিধা। অসুবিধা হচ্ছে যে ওকে, অসুবিধা হচ্ছে যে স্টেট টেবিলটা মেনটেন করতে হচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য এক্সট্রা কাজ করতে হবে। এটার জন্য এক্সট্রা মেমোরি লাগবে। হ্যাঁ, এই বিষয়গুলো অতিরিক্ত কাজ করতে হয়। তো এটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে বলা আছে। তো এই পর্যন্তই ছিল তোমাদের সিলেবাস। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার স্টেট লেস যেটা ওটা ঠিক মতো একটু বুঝলাম না, এটা একটু আবার বললে ভালো হয়। স্টেট লিস্টটাতে যেটা ছিল যে স্টেট ফুলটা বুঝতে পারছো? জি স্যার, স্টেট ফুল বুঝছি। স্টেট ফুল যদি বুঝে থাকো তাহলে স্টেট লিস্টটা হচ্ছে যে এখানে আসলে প্রত্যেকটা প্যাকেটকেই চেক করে। আইডিয়াটা হচ্ছে এটা। প্রত্যেকটা প্যাকেটকেই আসলে তখন ইন্ডিপেন্ডেন্টলি দেখতে হবে এবং প্রত্যেকটার সময় আমরা চেক করব যে এই যে রুল মিলতেছে কিনা। বুঝতে পারতেছো কি? আচ্ছা বুঝছি। তাহলে আসলে কাজ বেশি করতে হচ্ছে। আচ্ছা। তাহলে স্যার স্যান্ডিং মানে স্যান্ডিং রিকোয়েস্ট অথবা রিপ্লাইয়ের সময় যে প্যাকেটগুলো লাগবে, যেমন স্যান্ডিং এ হুম, হয়তো 10টা লাগতে পারে, রিপ্লাইতে 1000টা লাগতে পারে, তো এখানে প্রত্যেকটাই চেক করবে নাকি? রাইট রাইট রাইট। হুম, রাইট। আচ্ছা ওকে মানে স্যার বুঝছি। কাজটা সিম্পল কিন্তু রিপিটেডলি অনেকবার এই কাজগুলো করতে হবে। ওকে স্যার বুঝছি। এই আর কি। তো এই পর্যন্ত ছিল। আমি তোমাদের আজকে 10টা বেজে গেছে। তারপরে আমি দেখি চেষ্টা করি তোমাদেরকে কিছু স্যাম্পল কোশ্চেন শেয়ার করার জন্য। ঠিক আছে? মিড টার্মের। আর কোশ্চেনের যে প্যাটার্ন, মানে প্যাটার্ন বলতে কয়টা কোশ্চেন থাকবে, কত সময় থাকবে, ওটাও তোমাদেরকে জানাই দিব গুগল ক্লাসরুমে। ঠিক আছে? তবে একটা একটা বিষয় হচ্ছে যে তোমাদের অপশন থাকবে না। কারণ অপশন আসলে রাখার নিয়ম নাই আমাদের ইউনিভার্সিটিতে, যেহেতু সিও ম্যাপিং করতে হয়। তো ওটার জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আসলে যে অপশন যেন না দেওয়া হয় আর কি, অপশন অপশন যেন না থাকে। স্যার সিলেবাসটা কি একটু শর্ট করা যায় স্যার? অনেক বড়। এই কি বলো, অনেক বড়? জি স্যার। মাত্র 7টা ইয়ে তো। না স্যার, স্যার 3টা করে পরীক্ষা স্যার আছে স্যার, অনেক, 3টা রেখে কোনটা স্যার পড়বো? একটু শর্ট করলে ভালো হতো। প্রথম যে দুটা, এই দুটাতে তো আসলে কিছু নাই, প্রথম স্লাইড দুটাতে, তাই না? জি স্যার। তাহলে স্যার প্রথম দুইটা স্লাইড তাহলে স্যার এগুলোই বাদ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, প্রথম দুইটা স্লাইডের কোনো কিছু থাকবে না। ঠিক আছে? ওগুলো তো আসলে বেসিক কনসেপ্ট, ওখান থেকে এক্স্যাক্টলি কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে? তাহলে কমে গেল না? জি স্যার, তাহলে স্যার স্লাইড 3 থেকে পড়বো। হুম হুম হুম। ঠিক আছে। আর আর স্যার কোনো সবই তো প্রায় সিনারিও বেসড আসবে, তাই না? সিনারিও বেসড আসবে। তারপরে ধরো যে তোমাদেরকে যে এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগরিদম গুলো দেখাইছি, এক্সারসাইজ গুলো করাইছি, ওরকম আসতে পারে। হ্যাঁ, ধরো সিজার সাইফার, তারপরে ভিজিনিয়াস সাইফার, তারপরে সিম্পল সাবস্টিটিউশন সাইফার, কলামনার ট্রান্সপোজিশন সাইফার। ওরকম মনে করো যে একটা প্লেন টেক্সট দেয়া হলো, বললাম যে এনক্রিপ্ট করো এটা, সাইফার টেক্সট বের করো, বা সাইফার টেক্সট দেয়া আছে সেখান থেকে প্লেন টেক্সট বের করো, কি দেয়া থাকবে। হ্যাঁ, তোমরা স্লাইডের যে এক্সারসাইজ গুলো আছে ওগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে? মানে সিমেট্রিক থেকে পড়বো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিকের জন্য বলতেছি। মানে সিমেট্রিক থেকেই তো স্যার সিলেবাস তাহলে শুরু হইলো, ঠিক না? বাকি ফার্স্ট দুইটা তো ক্যান্সেলই করে দিলেন। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। স্যার স্যার সাইবার অ্যাটাক ক্লাসিফিকেশন আর ফায়ারওয়ালস থেকে স্যার কোয়েশ্চেনের প্যাটার্নটা কি টাইপের হইতে পারে? যে একটু স্যাম্পল কোয়েশ্চেন একটু স্যার একটু দেখিয়ে দিন। স্যার আরএসএ অ্যালগরিদম থেকে কি কোনো ম্যাথ আসতে পারে?
না, ম্যাথ থাকবে না, ম্যাথ থাকবে না। তো তোমরা কনসেপ্ট গুলো জেনে আসিও, ঠিক আছে? কনসেপ্ট গুলো পড়ে আসিও। ওকে, ঠিক আছে তাহলে স্যার আজকে। হ্যাঁ, স্যার এক্সামের কোশ্চেনে ওই যে সিজার সাইফার বা হচ্ছে আরো যেগুলো আছে ওগুলাতে যে ওই যে ABCD মানে A to Z যে কম্বিনেশন গুলা ওগুলাকে আমরা লিখে দেন অ্যান্সার করব। হ্যাঁ, তোমরা যদি লিখে করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, বুঝতে পারছো? আচ্ছা আর আমি ক্লাসে বারবার বলছিলাম যে তোমরা যে নাম্বারিং যখন করবা এবিসি এর জন্য, তো এটা সব সময় তোমরা 0 থেকে শুরু করো, ঠিক আছে? এই যে এখানে এই যে নাম্বারিংটা, তা না হলে যেটা হবে যে 1 থেকে শুরু করলে হয়তো অ্যান্সার ঠিক হবে, তোমাদের কাজটা ঠিক হবে, কিন্তু তোমার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার হয়তো হুবহু মিলবে না। এই যে এটা 0 থেকে শুরু করবা, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আর প্লেন টেক্সট যখন লিখবা তখন স্মল লেটারে, আর ক্যাপিটাল সরি সাইফার টেক্সট যখন লিখবা তখন ক্যাপিটাল লেটারে লিখো, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মানে স্যার স্লাইডে যে কনভেনশনটা আছে আর কি। হ্যাঁ, যেমন এখানে প্লেন টেক্সট স্মল লেটারে আর সাইফার টেক্সটটা ক্যাপিটাল লেটারে। হ্যাঁ, বলো। স্যার আমার সানডেতে 3টে এক্সাম পড়ে, তো আমি কি স্যার ওয়েডনেসডেতে এক্সাম দিতে পারবো সেকশন 3-তে? আহ, 3টা এক্সাম? জি স্যার, আমার সানডে 3টে এক্সাম। কি কি এক্সাম? স্যার 360, 387 এন্ড 495। কখন তোমার পরীক্ষাগুলো? একটা স্যার হচ্ছে 9টা 25 থেকে, একটা হচ্ছে আপনারটা, আরেকটা হচ্ছে 6টার সময়। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে একটা ইমেল করো, ইমেল করে বলো যে এরকম স্যার আমার 3টা এই কোর্সের এক্সাম আছে সানডেতে, আমি ওয়েডনেসডেতে কোন সেকশনে এসে দিতে চাও ওইটা মেনশন করবা, সেকশন 3। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা তুমি মেইল করে দিও আমাকে। আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।